আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো প্রত্যেকে সবার কি অবস্থা? সবার কি অবস্থা? তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শেষ করবো ইনশাল্লাহ, যেটা নিয়ে অনেকেরই ঝামেলা আছে। সো ভাইয়া কুরিন শেষ করে দিছি। ভাইয়া অংশীদারি ব্যবসা, এটা নিয়ে একটা ক্লাস দেন, কারণ অংশীদারের ম্যাথ নিয়ে আমাদের অনেকেরই ঝামেলা। ভাইয়া বুঝতে পারতেছি না কি ধরনের প্রশ্ন করে। আমাদের মূল সমস্যা হচ্ছে ভাইয়া মোটামুটি ধরতে পারি যে আসলে কিভাবে সমাধান করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া কোন জায়গার প্রশ্নটা আমরা করতে, কিভাবে কাজটা করতে হবে আমরা ওই জায়গাটা ধরতে পারি না। ওকে ওকে, চলে আসছি ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেকে আমরা যারা জয়েন করছি সবাই একটু নিজের বন্ধুদেরকে মেনশন করে দিব, ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে রাখবেন, যাতে পরীক্ষার আগেও দেখে নিতে পারেন, যাতে আপনার বন্ধুরা যাতে আপনার মাধ্যমে দেখে নিতে পারে। ওকে, সো ভাইয়া একটু পরে শুরু করে দিব। আমরা 2 থেকে 3 মিনিট সময় নিব, যাতে সবাই জয়েন করতে পারে। প্রথম অংশ যাতে মিস না করে, আমার কথা হচ্ছে ভাইয়া প্রথম অংশটা যাতে মিস না করে। প্রথম অংশ মিস করলে পরবর্তীতে আর ধরতে পারে না। কুমিল্লার জন্য আপনাকে অ্যাটলিস্ট 350 মধ্যে থাকতে হবে, 350 থেকে 400 মধ্যে থাকতে হবে। তারপরে একেবারে অ্যাটলিস্ট আপনার সিট হচ্ছে 200টার জন্য আপনাকে অ্যাটলিস্ট 350 মধ্যে থাকতে হবে। কুমিল্লার সিট কেউ ছাড়ে না আসলে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে দিব, এবং ভাইয়া কষ্ট করে ক্লাসটা একটু নিজের টাইমলাইনে বলেন বা বিভিন্ন গ্রুপে বলেন, একটু কষ্ট করে শেয়ার করে দেন, যাতে বাকিরাও জয়েন করতে পারে। আর বাকিরা জয়েন করতে করতে আমি মূল পড়ায় যাওয়ার আগে আমি ছোট ছোট কিছু প্রশ্ন করি, আপনার একটু অ্যান্সার করার চেষ্টা করেন। সো প্রথম প্রশ্ন হচ্ছে ভাই, অংশীদারি আইন কত সালের? দেখি ভাই একটু অ্যান্সার করেন। আমি 2 মিনিট পরে শুরু করব, 2 মিনিট পরে শুরু করব, যাতে সবাই আসলে একসাথে ম্যাথের দিকে আমরা একসাথে ফোকাস করতে পারি। তো বাকিরা আস্তে আস্তে ভাইয়া কিছু শর্ট প্রশ্ন করব, সবাই একটু অ্যান্সার করেন। প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, অংশীদারি আইন কত সালের? অংশীদারি আইন কত সালের দেখি একটু বলে ফেলেন। অংশীদারি আইন কত সালের? তো কি হবে ভাইয়া? 1930 হবে না 1994 হবে, 2001 নাকি 2004? অংশীদারি আইন কত সালের? অংশীদারি আইন কত সালের? ওকে, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, অংশীদারি আইন কত সালের দেখি আমাকে একটু বলে ফেলেন। তো বাকিরা জয়েন করতে করতে আমরা কিছু ছোট ছোট প্রশ্ন একটু সমাধান করি, দেন আমরা মূল পড়ায় চলে যাব। অ্যাকাউন্টিং ক্লাস কি ডেইলি হয়? আসলে লাস্টের দিকে তো আমরা ডেইলি ক্লাস নেওয়া সম্ভব হয় না, আমাদের প্রাইভেট বেচ থাকে, প্রাইভেট বেচের ক্লাসের পাশাপাশি ফ্রি ক্লাস দেয়া হচ্ছে না। বাট আমরা যারা যারা বলতে আমরা যারা ফ্রি ক্লাস করি, তাদের যে টপিকগুলোতে সমস্যা, যে ভাই এটা বুঝতে পারি না, যে আমরা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিব শুধুমাত্র। ওকে, 1932। এখন দেখে আমাকে বলেন তো ভাইয়া, 1932 সালের অংশীদারি আইনের কত ধারায় অংশীদারি ব্যবসার সংজ্ঞা দেওয়া হয়েছে? ঠিক আছে, 1932 সাল। ওকে, আইন ঠিক আছে। এখন আমাকে বলেন তো ভাইয়া, কত ধারায় অংশীদারি ব্যবসার সংজ্ঞা দেওয়া হয়েছে? কত ধারায় দেওয়া হয়েছে? দেন ভাইয়া আস্তে আস্তে মূল পড়ায় চলে যাব, যাতে সবাই একসাথে শুরু করতে পারি। ম্যাথের মাঝখানে যাতে কেউ আসি না বলে যে ভাই আমি তো বুঝি নাই, আমি শুরুর দিকে ছিলাম না। তো সবাই একটু জয়েন করতে হতে আমাকে একটু অ্যান্সার করে ফেলেন। তো পরবর্তী প্রশ্ন, কত ধারায় সংখ্যা দেওয়া হয়েছে দেখি, এটা বলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অংশীদারি আইনের কত ধারায় অংশীদারি ব্যবসার সংখ্যা দেওয়া হয়েছে? কত ধারায়? ওকে, গালিবা 4 ধারা। বাকিরা ভাইয়া কত ধারায় দেওয়া হয়েছে? 4 ধারায় দেওয়া হয়েছে, 4 ধারায় দেওয়া হয়েছে। ওকে, ডান, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মোটামুটি পারেন। সো আমাদের বেসিক প্রশ্ন দিতে পারে, বাট আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই আসবে। ঠিক আছে, 4 ধারা। ওকে, 4 ধারা, 4 নং।
ওকে, ঠিক আছে। এরপরে ভাইয়া পরবর্তী প্রশ্ন আরেকটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ভাইয়া ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন? ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন? লাস্ট প্রশ্ন এটা। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন? দেন আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ম্যাথের দিকে ফোকাস করব। লাস্ট প্রশ্ন ভাইয়া, ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন? 20 জন, 15 জন, 7 জন, নাকি 8 জন? ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন? ওকে, মোটামুটি আমরা অনেকে চলে আসছি। ঠিক আছে, কতজন ভাইয়া? ওকে, 10 জন। এই যে 2 থেকে কতজন? 10 জন। সাধারণ হইলে কতজন? বা সাধারণ হইলে 2 থেকে 20 জন। আর যদি সীমিত অংশীদারি হয় 3 থেকে 20 জন। ওকে, ডান, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া প্রত্যেকেই খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যান, খাতা এবং কলমটা নিয়ে বসেন। গুরুত্বপূর্ণ জাস্ট 2-3টা স্লাইড একটু দেখাবো, জাস্ট ওইগুলো একটু নোট করবেন, বাকি সব নিজ দায়িত্বে সমাধান করবেন। তো সবাই খাতা এবং কলম নিয়ে রেডি হলে আমাকে জানান যে ভাইয়া রেডি কিনা, তাহলে আমি শুরু করে দিব। আমি আর সময় নিব না, আলহামদুলিল্লাহ আমরা অনেকে চলে আসছি। ওকে, 2 থেকে 10 জন। খাতা এবং কলম, জাস্ট 2টা স্লাইড একটু লিখতে হবে, 2টা স্লাইড পড়াবো অনেকগুলা, জাস্ট 2টা স্লাইড একটু সামান্য নোট করবেন, আর কিচ্ছু করা লাগবে না। সবাই তাহলে একটু খাতা কলম নিয়ে রেডি হলে আমাকে জানাবেন যে ভাইয়া রেডি কিনা, তাহলে আমি আর কথা না বাড়াই আমি সরাসরি পড়ায় চলে যাব। জাস্ট 2টা স্লাইড লেখাবো, 2টা স্লাইড একটু নোট করবেন, তাহলে দেখবেন বাকিগুলো একেবারে পানির মতো হয়ে যাবে। সবাই ভাইয়া খাতা এবং কলম নিয়ে রেডি হলে আমাকে জানবেন যে ভাইয়া রেডি কিনা, রেডি কিনা। তাহলে আমি আবার বলছি ভাইয়া 2টা স্লাইড, জাস্ট 2টা স্লাইড লিখবেন, আর কিছু লেখাবো না, আর কিছু লেখাবো না। ওকে, তাহলে ওকে রেডি ভাইয়া, বাকিরাও একটু রেডি হয়ে যান, বাকিরাও একটু রেডি হয়ে যায় সবাই। ওকে, তাহলে ওকে আসেন, তাহলে আমরা মূল পড়ার দিকে চলে যাচ্ছি, আমাদের অংশীদারি ব্যবসা। ওকে, রেডি ভাইয়া। তাহলে ভাইয়া প্রথমে অংশীদারি ব্যবসা, যেহেতু আমরা হিসাব বিজ্ঞান পড়বো, আমাদের ম্যাথে ফোকাস করতে হবে। অংশীদারি ব্যবসা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি, 2 বা ততোধিক, সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং ক্ষেত্রে 10 জন। অর্থ, শ্রম, দক্ষতা একসাথে করে তারা কি করবে? তারা মূলধন বিনিয়োগ করবে এবং আইনের সম্মতর ভিত্তিতে, মূল ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তির ভিত্তিতে তারা কি করবে? নির্দিষ্ট অনুপাতে মুনাফা বন্টনের মধ্যে তারা যে সম্পর্ক গড়ে তুলবে, তার নাম হচ্ছে অংশীদারি ব্যবসা। ওকে ভাইয়া, এটা আমার লেখার দরকার নাই, এটা আমরা সবাই জানি যে ভাইয়া মূল ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তির আদলে দুই এর অধিক ব্যক্তি কি করবে? 2 বা ততোধিক ব্যক্তি একটা সম্পর্কের মধ্যে লিপ্ত হবে। কিসের সম্পর্ক? মুনাফা বন্টনের সম্পর্ক। ওকে ভাইয়া, এখন আসেন, যেহেতু আমরা হিসাব বিজ্ঞান করব, প্রথম এটা একটু লিখে ফেলেন। অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করতেছি, শ্রম দিব, দক্ষতা দিব, অর্থ দিব। এর বিপরীতে আমরা কি কি পাবো? একজন অংশীদারি ব্যবসা থেকে কি কি পাবে, এটা একটু নোট করে ফেলেন। অংশীদারদের প্রাপ্য বা তারা কি কি পাবে। তাহলে ভাইয়া একজন অংশীদারি ব্যবসা থেকে মূলধনের সুদ পায়, ভাইয়া মূলধনের সুদ পায়, সে বেতন পায়, সে মুনাফার অংশ পায়, সে কমিশন পায়, সে ঋণের সুদ পায়। একটু প্রথম এই স্লাইডটা একটু লিখে ফেলেন যে অংশীদার কত পাবে বা প্রাপ্য সমূহ। আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করে অংশীদার এ কত পাবে, অংশীদার এর প্রাপ্য কত টাকা। তাহলে ভাই আমরা কি কি অ্যান্সার করব? মূলধনের সুদ পাই, একজন অংশীদারি ব্যবসা থেকে মূলধনের সুদ পাই। ভাইয়া বেতন থাকলে সে বেতন পায়। ভাইয়া মুনাফার অংশ পাই, বন্টনযোগ্য মুনাফার অংশ পাই, এই যে মুনাফা বন্টন করা হয়, মুনাফার অংশ পায়। সে কমিশন পায়, যদি কমিশন দেয় সে কমিশন পাবে। সে ঋণের সুদ পাবে, কি পাবে? ঋণের সুদ পাবে। তাহলে প্রথম স্লাইডটা একটু লিখে ফেলেন, এখান থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে অংশীদার কি পাবে, কত পাবে, বছরের শেষে কত পাবে, তার প্রাপ্য কত। যখন আমাকে বলবে পাবে কত, প্রাপ্য কত, আমি জাস্ট এই 5টা জিনিসের মধ্যে যে কয়টা থাকবে আমি সেটা যোগ করব, এটাই আমার অ্যান্সার। বুঝাইতে পারছি? 1 নাম্বার বিষয় অংশীদারের প্রাপ্য কত, সে পাবে কত, এই 5টা বিষয় যোগ করব, আর কোনো কাজ করব না। এখন প্রশ্ন যদি আমার 2টা জিনিস থাকে আমি 2টা যোগ করব, 3টা থাকলে 3টা যোগ করব। তাহলে কি ভাইয়া? মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, কমিশন, ঋণের সুদ। শেষ? বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার? এরপরে ভাইয়া তাহলে এগুলো সে পায়। এখন কিছু পাওয়ার বিপরীতে আপনার কিছু দিতে হবে, বা আপনি এগুলো পাইলে আপনার কি হয়? আপনার সত্ত্ব বাড়ে। আপনার কি হয়? সত্ত্ব বাড়ে। এখন কি করলে আপনার সত্ত্ব কমে যাবে বা আপনার সত্ত্ব হ্রাস পাবে? হ্রাস পায় কিভাবে ভাইয়া? যখন আপনি কি করবেন? আপনি উত্তোলন করে ফেলবেন। আপনি কি দিছেন? আপনি মূলধন দিছেন। আপনি মূলধন দ্বারা ব্যবসা শুরু করছেন। মূলধন দিছেন কিসের জন্য? মুনাফার জন্য। এখন আপনি যদি উত্তোলন করে নিয়ে যান আপনার সত্ত্ব কমে যাবে। এরপর আপনাকে কি দিতে হবে? উত্তোলনের উপর সুদ দিতে হবে। তাহলে উত্তোলনের সুদ কি করে? অংশীদারদের কর্তন বা তাদের সত্ত্ব কি করে ফেলে? হ্রাস করে ফেলে। বৃদ্ধি করে কে ভাইয়া? বৃদ্ধি করে এই 5টা বিষয়, হ্রাস করে এই 2টা বিষয়। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে ভাইয়া?
এতটুকু ক্লিয়ার হয়েছে? আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে অংশীদার প্রাপ্য কত টাকা, অংশীদার পাবে কত টাকা। তাহলে পাবে বললে এই 5টা বিষয় যোগ করব, 5টা বিষয় সুন্দর করে লিখে ফেলেন। মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, ঋণের সুদ। ভাইয়া 5টা বিষয় প্রশ্ন থেকে খুঁজে বের করব, অ্যান্সার করে দিব। এরপরে ভাইয়া কর্তন বাদ যায় কি কি, তাদের সত্য কমাই ফেলে উত্তোলন, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? প্রথম এই 2টা স্লাইড ভালো করে বুঝেন, আর একটা স্লাইড পড়াবো, আর কিচ্ছু নাই, আর কিছু না। আপনাদের মূল সমস্যা হচ্ছে আপনারা বুঝেন কিন্তু প্রশ্ন কোনটা জিজ্ঞেস করে ওইটা আর পারেন না। ক্লিয়ার ভাইয়া? এতটুকু শেষ। এখন ভাইয়া আমাকে বলেন তো ভাইয়া, ঋণের সুদ উল্লেখ না থাকলে কত % হারে ঋণের সুদ পাবে? প্রশ্নে না ভাইয়া, আমার কি নেই ভাইয়া, আমার চুক্তিপত্রে ঋণের সুদ উল্লেখ নেই, ঋণের সুদ উল্লেখ নেই। কত % আমি ঋণের সুদ দিব? কত % ঋণের সুদ দিব? মূলধনের সুদ ভাইয়া চুক্তিপত্রে উল্লেখ থাকলে পাবে, না থাকলে পাবে না। ভাইয়া উত্তোলনের সুদ চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে পাবে, না থাকলে উত্তোলনের সুদ পাবে না। কিন্তু ভাইয়া ঋণের সুদ চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও পাবে, উল্লেখ না থাকলেও পাবে। কত % পাবে? কত % পাবে ভাইয়া? কত % পাবে? ওকে ডান। কত % পাবে ভাইয়া? ভালো করে মাথায় রাখতে হবে, জিজ্ঞেস করে কত % পাই ভাইয়া? 6% ঋণের সুদ পাই, 6% ঋণের সুদ পাই। কে পাই ভাইয়া? অংশীদার পাবে, অংশীদার পাই। অংশীদার কি পাই ভাইয়া? 6% ঋণের সুদ পাই। উত্তোলনের সুদ সাধারণত কয় মাসের ধরতে হয় ভাইয়া? 6 মাসের ধরতে হয়। কয় মাসের ভাইয়া? 6 মাসের উত্তোলনের সুদ ধরতে হয়, 6 মাসের ধরতে হয়। মাসের শুরু বললে 6.5, মাসের শেষে বললে 5.5। শেষ। এতটুকু বেসিক বিষয় পড়লে আমাদের হয়ে যাবে। 6%, 6%, 6%। তাহলে ভাইয়া উত্তোলনের সুদ উল্লেখ না থাকলেও 6% দিব। কে পাবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কে পাবে? অংশীদার পাবে, ফার্ম দিবে। রাজশাহীতে একটা প্রশ্ন করছে, সেম প্রশ্নটা আপনাকে উল্টাই দিছে, বলছে অংশীদার ফার্মকে কত % সুদ দিবে? ভাইয়া অ্যান্সার কি ছিল? অ্যান্সার ছিল কোনোটি নয়, কিন্তু সবাই অ্যান্সার করেছে 6%। প্রশ্ন আমাকে বলছে ফার্ম কত % কি দিবে, ফার্ম না, আমাকে বলছে অংশীদার কত % সুদ দিবে ফার্মকে। না ভাইয়া এটা উল্টো হবে, অংশীদার পাবে কার থেকে? ফার্ম থেকে। তাহলে ভাইয়া এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। ওকে, 6 মাসের সুদ উত্তোলনের উপর সাধারণত মাসের শুরু বলে 6.5, শেষে বলে 5.5। ওকে ভাই এতটুকু ক্লিয়ার। জাস্ট একটু ধৈর্য ধরেন, আর একটা স্লাইড ক্লিয়ার হইলে বাকিগুলো সব ম্যাথের খেলা। তাহলে এতটুকু একটু ভালো করে মাথায় রাখবেন। ভাইয়া পাবে বললে কত কি কি করব, কর্তন বললে কি কি করব, এতটুকু শেষ। এবার আসেন আরেকটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে ভাইয়া বন্টনযোগ্য মুনাফা। কি মুনাফা? বন্টনযোগ্য মুনাফা। আপনি ব্যবসা করতেছেন, বছর শেষে আপনার একটা মুনাফা হবে। এখন মুনাফা থেকে কি কি বাদ যাবে, কি কি যোগ করতে হবে, দেন সর্বশেষ যে মুনাফাটা পাবো এটা আমরা কিভাবে বন্টন করব। এখন আমরা প্রত্যেকেই জানি ভাইয়া মূলধন উল্লেখ থাকলে আমরা কি জানি যে অনুপাত উল্লেখ থাকলে অনুপাত আকারে মুনাফা বন্টিত হয়, উল্লেখ না থাকলে সমান হারে বন্টিত হয়, সবাই জানে। এখন কোন মুনাফাটা বন্টিত হবে? কোন মুনাফা কোনটা বন্টিত হবে? বন্টনযোগ্যটা বন্টিত হবে। বন্টনযোগ্য মুনাফা কি হবে? বন্টিত হবে। এখন আপনাকে বন্টনযোগ্য মুনাফার ফর্মুলাটা জানতে হবে। বন্টনযোগ্য মুনাফার ফর্মুলাটা খুব ভালো করে জানতে হবে। প্রথমে ভাইয়া মোট মুনাফা নিট মুনাফা, প্রশ্নে একটা মুনাফা দেয়া থাকবে, ভাইয়া বসাবো। বসানোর পরে প্রশ্নে যদি উত্তোলন থাকে ভাই উত্তোলন যোগ করব। একটু সুন্দর করে নোট করে ফেলেন, উত্তোলন থাকলে উত্তোলন যোগ করব, যদি উত্তোলনের সুদ থাকে ভাই সুদ যোগ করব। তার মানে ভাইয়া সহজ কথা কিভাবে লিখবেন, এইগুলো আমি কি পড়াইছিলাম, এগুলো ছিল কর্তন। তার মানে ভাইয়া মুনাফার সাথে কর্তন পাইলে কর্তন যোগ করব, আর তার যত প্রকার প্রাপ্য আছে প্রাপ্যগুলো বিয়োগ করে দিব। এখন প্রাপ্যের মধ্যে মুনাফার অংশ ছিল না? ছিল। মুনাফার অংশ এখানে নাই, কারণ আমরা যে বন্টনযোগ্য মুনাফা বের করব সেটাই বন্টন করব। তাহলে বাদ দিতে হবে কি কি ভাইয়া? মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ। তাহলে প্রথমে একটা মুনাফা দেয়া থাকবে, এই দুইটা যোগ করব, 4টা বিয়োগ করব, বিয়োগ করার পর যে টাকাটা পাবো ওইটাই হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা। এবার আমাকে অনুপাত বললে অনুপাত আকারে ভাগ করে দিব, অনুপাত না থাকলে সমান আকারে তাদের মধ্যে ভাগ করে দিব। সবার ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, মিস করো না, সমস্যা নাই। তাহলে এই জাস্ট এগুলাই পড়াইছি, এটা হচ্ছে অংশীদারদের প্রাপ্য, এটা হচ্ছে কর্তন। একটা স্লাইড পড়াইছি, জাস্ট এটা তুলে নাও। এতটুকু ভাইয়া সবাই বুঝছি ভাইয়া? একেবারে সহজ ভাইয়া। একটা মুনাফা দেয়া থাকবে, একটা মুনাফা আমার প্রশ্নে দেয়া থাকবে। ওকে ভাইয়া মুনাফা পাইছি, পাওয়ার পরে দুইটা জিনিস যোগ করব, যদি প্রশ্নে থাকে। উত্তোলন আছে, যোগ করব। উত্তোলনের সুদ প্রশ্নে বলছে, যোগ করব। বুঝতে পারছি? বুঝছি। এবার কি বিয়োগ করব? যেগুলো তারা পায়। কি কি পায়? তারা কি পায়? তারা বেতন পায়,
বেতন থাকলে বেতন থাকবে, বিয়োগ করে দিব। মূলধনের সুদ থাকে, বিয়োগ করে দিব। যদি কমিশন থাকে বিয়োগ করব। দেন আমার যদি ঋণের সুদ থাকে বিয়োগ করব। তাহলে ভাই যে টাকাটা পাবো ওইটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। যদি অনুপাত থাকে অনুপাত আকারে তাদেরকে দিয়ে দিব, অনুপাত না থাকলে সমান ভাগে দিয়ে দিব, সমান ভাগে দিয়ে দিব। সবার ক্লিয়ার হয়েছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। সবার ক্লিয়ার হয়েছে ভাইয়া? এতটুকু জাস্ট এই দুইটা স্লাইড, আর কিছু না, পড়া এখানে শেষ। এবার দেখেন ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে ভাইয়া? আচ্ছা ভাইয়া আবার, হ্যাঁ ভাইয়া বলছে প্রথমে একটা মুনাফা দেওয়া থাকবে, মুনাফার সাথে উত্তোলন থাকলে, যদি প্রশ্ন উত্তোলন আছে যোগ করব, উত্তোলনের সুদ আছে যোগ করব যদি থাকে। এরপরে ভাইয়া কি বিয়োগ করব? ভাইয়া আমি মূলধনের সুদ বিয়োগ করব, বেতন বিয়োগ করব, মানে তারা যেগুলো পেয়ে গেছে প্রতিষ্ঠান থেকে, যেগুলো পাই গেছে। তো পাইলে এগুলো তো আমার দরকার নাই, পাইছে বিয়োগ করে দিছি। কমিশন বিয়োগ, ঋণের সুদ বিয়োগ করছি। দেন লাস্ট যে মুনাফাটা বাকি থাকবে ওইটা যদি অনুপাত থাকে অনুপাত আকারে দিয়ে দিব, অনুপাত নাই তাহলে সমান হারে দিয়ে দিব। এতটুকু বুঝছি কিনা? ক্লিয়ার ভাইয়া সবার? সবার ক্লিয়ার? এই দুইটা স্লাইড, আর কোনো পড়া নাই, আর কোনো পড়া নাই, শেষ। আপনার পড়া এখানে শেষ। এবার আপনি দেখবেন আপনি ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করেন। ওকে ক্লিয়ার। এবার আসেন, এবার আমাদের যে সমস্যাটা আসেন এবার আপনাকে দেখাই। ভাইয়া পরীক্ষায় প্রশ্ন হয় কয় ভাবে? ভাই পরীক্ষায় প্রশ্ন হচ্ছে 3 রকমের প্রশ্ন। আমরা এটাই জানি না, যার কারণে আমরা অ্যান্সার উল্টাপাল্টা করে ফেলি। এখন আসেন ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসে কয় রকম? ভাইয়া প্রশ্ন আসে 3 রকম। আমি বুঝাই, আপনি জাস্ট ক্লিয়ার করেন। পরীক্ষায় প্রশ্ন আসে ভাই 3 রকম। নাম্বার 1, অংশীদার পাবে বা তার প্রাপ্য কত টাকা। আপনাকে বলছে এ কত টাকা পাবে, আপনাকে বলছে বি কত টাকা পাবে। ভাইয়া পাই কয়টা জিনিস শিখাইছি না 1 নাম্বার স্লাইডে? পাই কয়টা জিনিস? ভাইয়া 5টা জিনিস পাই। কয়টা জিনিস পাবে? ভাইয়া 5টা জিনিস পাবে। 5টা জিনিস বের করব, যোগ করে দিব, আমার অ্যান্সার শেষ। আমার অ্যান্সার শেষ। 1 নাম্বার আমাকে যদি বলে পাবে কত, প্রাপ্য কত, 3টা যোগ 5টা যোগ করে দিব, আমার উত্তর শেষ। আমি আর অন্য কোনো কাজ করব না। আমাকে বলছে মুনাফার অংশ বাবদ কত টাকা পাবে। মুনাফার অংশ বাবদ তার মানে কি বের করতে হবে? আগে বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে। কি বের করতে হবে ভাইয়া? বন্টনযোগ্য মুনাফা। ভাইয়া বন্টনযোগ্য বের করছি। এবার সে যদি 2 অংশ পাই 2 অংশ, সে যদি সমান অংশ পাই সমান অংশটা বসাই দিব, আমার কাজ শেষ। এখানে আমার অ্যান্সার শেষ। আমার বাকি বেতন টেতন এগুলো আমার ধরার দরকার নাই। আমি বন্টনযোগ্য মুনাফা বের করব, মুনাফা বের করে সে যদি 2 অংশ পাই 2 অংশ দিব, 3 অংশ 3 অংশ, কিছু না বললে সমান অংশ। এটাই হচ্ছে তার মুনাফার অংশ, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছি? বুঝছি। এবার আপনাকে বলছে সমাপনী মূলধন কত, বা বছরের শেষে মূলধনের জের কত, জের কত। ভাইয়া তখন কি করব? দুইটা জিনিস করব। প্রথম হচ্ছে তার প্রারম্ভিক মূলধনটা বের করব। যেহেতু আমাকে সমাপনী মূলধন বের করতে বলছে, মানে বছরের শেষে তার জের কত টাকা, তার মানে তার প্রারম্ভিক মূলধন কত ছিল। প্রারম্ভিক মূলধন প্রশ্নে দেওয়া থাকবে, ভাইয়া প্রারম্ভিক মূলধন বসাবো। এটার সাথে ভাইয়া কি যোগ করব? সে প্রতিষ্ঠান থেকে কি কি পাইছে, তার প্রাপ্য কিভাবে বাড়াইছে, তার মানে তার প্রাপ্যগুলো যোগ করব। আর সে যদি উত্তোলন করে উত্তোলনগুলো বিয়োগ করে দিব, মানে কি কর্তনগুলো বিয়োগ করে দিব, কাজ শেষ। তাহলে এটা হচ্ছে তার মূলধনের জের বা সমাপনী মূলধন। প্রাপ্য বলছে 5টা আইটেম যোগ করছি, প্রশ্নের মধ্যে ছিল, আমার কাজ শেষ। মুনাফার অংশ বাবদ কত, মুনাফার অংশ বসাই দিছি, বন্টনযোগ্য মুনাফা দিয়ে দিছি। সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন, প্রাপ্য মাইনাস কর্তন, সমাপনী মূলধন। সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা? সবগুলা করাই দিব, সবগুলা করাই দিব, সব রকম দেখাই দিব, সবগুলো করে একটু ধৈর্য ধরেন। এই তো শেষ। এটা যদি বুঝেন শেষ। এবার শুধু প্র্যাকটিস, এবার শুধু প্র্যাকটিস। বলছিলাম জাস্ট 2-3টা স্লাইড পড়াবো। প্রথমটা দেখাইছি, দ্বিতীয়টা, দেন লাস্ট হচ্ছে প্রশ্ন প্যাটার্ন কি রকম, অ্যান্সার আসবে কি রকম, এটা বুঝছি কিনা। এটা যদি বুঝেন আর কিচ্ছু নাই। ভাইয়া প্রাপ্য বের করতে বলছে, ভাইয়া আপনি শিখেছেন 5টা জিনিস পাই, 5টা জিনিস যোগ করবো, কাজ শেষ। মুনাফার অংশ বাবদ কত পাবে, ভাইয়া বন্টনযোগ্য মুনাফা বের করব, বন্টনযোগ্য মুনাফার একটা চার্ট দেখছি। মুনাফা বের করার পরে 2 অংশ বলছে পাবে, 2 অংশ দিয়ে দিব, সমান পাবে, সমান দিয়ে দিব, আমার অ্যান্সার শেষ। ভাইয়া বলছে সমাপনী মূলধন কত, তার মানে প্রারম্ভিক কত টাকা দিছিল, প্রতিষ্ঠান থেকে কত টাকা পাইছে, প্রতিষ্ঠান থেকে কত টাকা তুলে নিয়ে গেছে, আমার কাজ শেষ। যা বাকি থাকবে সেটা আমার সমাপনী মূলধন, সেটা আমার সমাপনী মূলধন। এই প্রশ্ন এতটুকু সবাই বুঝছে কিনা? মোটামুটি বুঝলো ভাইয়া, আলহামদুলিল্লাহ। এবার আপনার প্র্যাকটিসের উপর আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা আপনাকে আমি প্র্যাকটিস করা দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। বুঝছি কিনা ভাইয়া? তাহলে ভাইয়া ভুলেও সবগুলো নিয়ে কাজ করা যাবে না। আমাকে জাস্ট দেখতে হবে আমার কি লাগবে, আমার প্রশ্নে কি জানতে চাইছে, কি জানতে চাইছে, কি বের করতে হবে, সেটাই বের করব, সেটাই অ্যান্সার মিলাই দিব, আর কিচ্ছু না। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে কাজ শেষ ভাই, এতটুকুতে কাজ শেষ। এবার আসেন, এবার আসেন, এবার একটা ম্যাথ আপনাকে দেখাই। দেখেন, আসেন ভালো করে বুঝি। দেখেন নাম্বার 1 কি বলছে, বন্টনযোগ্য মুনাফার অংশ বাবদ কত পাবে।
এক নাম্বার প্রশ্ন, বন্টনযোগ্য মুনাফার অংশবাদ কত পাবে? বন্টনযোগ্য মুনাফার চার্ট দেখাইছি, অ্যান্সার বের করে ফেলবেন। ক খ এর প্রাপ্য কত টাকা? প্রাপ্যের মধ্যে কি বলছি, 5টা জিনিস পাই, 5টা জিনিস বের করব, মিলাই দিব। সমাপনী মূলধনের জের কত? মূলধনের জের মানে সমাপনী মূলধন কত? প্রারম্ভিক মূলধন, প্রাপ্য, সমাপনী মূলধন। ওকে, আলহামদুলিল্লাহ ভাই, বুঝছি। এবার দেখেন, এবার আমরা প্রশ্নের সাথে মিলাবো। প্রশ্ন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, এবার আসেন, 3টা প্রশ্ন দেখাইছি না, 3টা প্রশ্ন মিলাই নিব। ক খ এর প্রাথমিক মূলধন, প্রারম্ভিক মূলধন কত? 60,000 টাকা, 90,000 টাকা। ওকে ভাইয়া, মুনাফার উপর প্রারম্ভিক মূলধনের উপর 20% সুদ, 20% প্রারম্ভিক মূলধনের উপর সুদ। ক এবং খ এর বেতন, একজনের বেতন 15,000, একজনের বেতন 7,500। বাকি যা থাকবে, বাকি মানে বন্টনযোগ্য যা থাকবে, সেটা 2:1 হারে বন্টিত হবে। নিট মুনাফা বলছিলাম, একটা মুনাফা দেয়া থাকে, মুনাফা দেয়া আছে 60,000 টাকা। তাহলে কে কত টাকা পাবে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, কে কত টাকা পাবে। ওকে, আমরা এটা ছিল আমাদের মূল প্রশ্নের প্রশ্নটা, এটা বাদ দিলাম। আমরা প্রথমে বের করব বন্টনযোগ্য মুনাফার অংশ বাবদ কত পাবে। এখন আপনার কাজ কি, আপনার আমাকে বন্টনযোগ্য মুনাফা বের করে দেন। আপনি আমাকে বন্টনযোগ্য মুনাফাটা বের করে দেন। প্রথম কাজ বন্টনযোগ্য মুনাফা বের করেন, আমি স্টেপ বাই স্টেপ করাবো। আপনি আগে বন্টনযোগ্য মুনাফা বের করেন, যে ভাই এত টাকা হবে। কালকে এই ক্লাস নেবেন অ্যাকাউন্টিং, ফ্রি ক্লাস মাঝে মাঝে নেওয়া হয়, চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম কাজ ভাইয়া, আমাকে বন্টনযোগ্য মুনাফা বের করে দেন। আপনি অন্য কোনো কিছু আপনার দেখার দরকার নাই, আমার প্রথম কথা বন্টনযোগ্য মুনাফা কত আসবে। তাহলে একটা মুনাফা দিয়ে আছে, এটা থেকে কি বিয়োগ যায়? প্রাপ্য সমূহ বিয়োগ যায়। কি বিয়োগ যায়? প্রাপ্য সমূহ বিয়োগ যায়। সে কি কি পাবে একটু প্রশ্নে দেখেন। বেতন আছে, মূলধনের সুদ আছে, বিয়োগ করে দিবেন। কমিশন ভাইয়া প্রশ্নে নাই, ভাইয়া ঋণের সুদ প্রশ্নে নাই। তাহলে বেতন কমিশন বাদ দিয়ে যে টাকাটা পাবো বন্টনযোগ্য মুনাফা, একটু বের করে ফেলেন কত হয়েছে, একটু বের করে ফেলেন সবাই, যে ভাইয়া বন্টনযোগ্য মুনাফা কত আসে। এটা বুঝাইলে পুরো অংশীদারি শেষ। বের করেন কত আসে। তাহলে ভাইয়া নিট মুনাফা 60,000, ভাইয়া প্রশ্নে দিয়ে আছে, বসাইছি ভাইয়া। ভাইয়া মূলধনের সুদ দিছে 20% করে, প্রারম্ভিক মূলধন 60,000, এখান দিয়ে 90,000। তাহলে 60,000 20% কত? 6 দুগুণে 12। ভাইয়া 12,000 টাকা একজনের মূলধনের সুদ, বিয়োগ করতে হবে। ভাইয়া আরেকজনের 18,000 টাকা, বিয়োগ করতে হবে। ভাইয়া মূলধনের সুদ বিয়োগ করছে। ভাইয়া এরপরে কি আছে? একজনের বেতন, আরেকজনের বেতন, একজনের 15, একজনের 7,500। ভাইয়া 15,000 টাকা বিয়োগ করে দিছি, 7,500 বিয়োগ করে দিছি। তাহলে ভাইয়া যেটা বাকি থাকবে, এটার নাম কি? বন্টনযোগ্য মুনাফা। কত আসছে? কত আসছে? দ্রুত করেন ভাইয়া। যে চার্ট এটা শিখেছিলাম সেকেন্ড পার্টে, যে চার্টটা শিখাইছি, জাস্ট ওইটার কাজ করতেছি। তাহলে ভাই এটা হচ্ছে মূলধনের সুদ, এটা হচ্ছে ভাই মূলধনের সুদ, এটা হচ্ছে ভাইয়া বেতন, এটা হচ্ছে ভাইয়া বেতন। তাহলে ভাইয়া বন্টনযোগ্য মুনাফা কত আসে? বন্টনযোগ্য এখন যেটা পাবো এটা হচ্ছে বন্টনযোগ্য। এটা আমি কি করব? বন্টন করব। কত আসে? কত আসে? দ্রুত লেট করা যাবে না। যা শিখাইছি তা ভাইয়া বেতন আছে, বেতন বিয়োগ করছি। ভাইয়া বেতন আছে, বেতন বিয়োগ করছি। ভাইয়া মূলধনের সুদ আছে, মূলধনের সুদ বিয়োগ করছি। ভাইয়া কমিশন থাকলে কমিশন বিয়োগ করতাম, ঋণের সুদ থাকলে ঋণের সুদ বিয়োগ করতাম। বন্টনযোগ্য মুনাফাকে 5,000। আচ্ছা, আমাদের গালিবা বের করে ফেলছে। আচ্ছা, আমার প্রশ্ন ছিল ভাই বন্টনযোগ্য মুনাফা কত আসে? 7,500 আসবে নাই কত আসবে? তাহলে এটা কত? 30,000, 30, 40, 45 আর এখান দিয়ে 52,500। তার মানে বন্টনযোগ্য মুনাফা কত? 7,500। বুঝছি ভাইয়া। বন্টনযোগ্য মুনাফা কত? ভাইয়া 7,500 বন্টনযোগ্য মুনাফা। এবার বলছে বন্টনের কাজ। অনুপাত উল্লেখ থাকলে অনুপাত না থাকলে সমান। অনুপাত আছে না? 2:3 আছে কি না? আছে। তার মানে ক পাবে 2 অংশ, খ পাবে 1 অংশ। তার মানে টোটাল কত অংশ? 7,500 ডিভাইডেড বাই 3। তার মানে ক এর অংশ হচ্ছে ভাইয়া কত অংশ? বা ক এর অংশ হচ্ছে 2 অংশ। তার মানে 2,500 আসবে। 2,500 ইন্টু 2, তাহলে একজনের হচ্ছে ভাইয়া 5,000, আরেকজনের ভাইয়া খ এর হচ্ছে 2,500 ইন্টু 1, আরেকজনের হচ্ছে 2,500। তাহলে এটার অ্যান্সার কি? এটা হচ্ছে মুনাফার অংশ বাবদ। বন্টনযোগ্য মুনাফার অংশ বাবদ কত পাইছে? এটা পাইছে। অ্যান্সার মিলে গেছে। 5,000, 2,500, 5,000, 2,500, এটা আমার অ্যান্সার শেষ। বন্টনযোগ্য মুনাফার অংশ মিলছে ভাই, মিলছে। 2 নাম্বার, ক খ কত পাবে? পাবে বললে কয়টা অংশ বলছি? 5টা অংশ। পাবে বললে কয়টা জিনিস? 5টা জিনিস। প্রশ্নের মধ্যে মূলধনের সুদ আছে, তার মানে মূলধনের সুদ আসবে। বেতন আছে, বেতন আসবে। মুনাফার অংশ পাইছি, 3টা জিনিস আসবে। কমিশন নাই, ঋণের সুদ নাই। তাহলে ক এর ক এবং খ এর সাথে যোগ করে দেন, আপনার অ্যান্সার মিলে যাবে।
হ্যাঁ বন্টনযোগ্য মুনাফা ঠিক আছে 7,500, তাহলে বন্টন করে দিছি ভাই, একজন পাইছে 5,000, একজন পাইছে 2,500। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রাপ্য কত টাকা, পাবে কত টাকা? ভাইয়া পাই 5টা অংশ, পাই 5টা অংশ না 5টা জিনিস, পাই কি 5টা জিনিস, বেতন পাই, মূলধনের সুদ, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ। এখন আমার প্রশ্নের মধ্যে দেয়া আছে 2টা, আমি বের করছি আরো একটা, তার মানে আমার অ্যান্সার করা শেষ। বের করে ফেলেন ভাইয়া। আচ্ছা আমাদের গালিব অ্যান্সার করে ফেলছে যে ভাইয়া ক পাবে, ক এর প্রাপ্য হচ্ছে 32,000 টাকা, খ এর প্রাপ্য হচ্ছে 28,000 টাকা, তার মানে 32,000 টাকা 8,000 টাকা একটা আসছে। তাহলে আমরা একটু দেখি যে ভাইয়া ক পাচ্ছে কত, ক পাবে কত, খ পাবে কত। তাহলে ভাইয়া মূলধনের সুদ কর কত, কর ভাইয়া 12,000 টাকা মূলধনের সুদ বসাইছে। এরপর ভাইয়া কর বেতন কত, ভাইয়া কর বেতন হচ্ছে ভাইয়া 15,000 টাকা, 15,000 টাকা। ভাইয়া কর মুনাফার অংশ কত, ভাইয়া 5,000 টাকা, তার মানে ভাইয়া 20, 30, 32,000 টাকা পাইছি ভাইয়া, পাইছি ভাইয়া। খর বেতন মূলধনের সুদ কত, ভাই মূলধনের সুদ 18,000 টাকা বসাইছে। সে বেতন পাবে কত, ভাইয়া সে বেতন পাবে 7,500, ভাইয়া বসাইছে। তার মুনাফার অংশ কত ভাইয়া 2,500, তাহলে ভাই এখানে আসতেছে কত 10,000, আর এখানে কত 8,000 টাকা। তাহলে ভাইয়া এটা হচ্ছে অংশীদারদের প্রাপ্য বা তারা পাবে, তাদের প্রাপ্য বা তারা পাবে। মিলছে ভাইয়া? তাদের প্রাপ্য বা তারা পাবে, তাদের প্রাপ্য বা তারা পাবে। 32,000 টাকা, 28,000 টাকা, 32, 28,000। তাহলে ভাইয়া প্রাপ্য পাই গেছি। এবার কাজ কি, এবার হচ্ছে ভাইয়া মূলধনের জের কত, মূলধনের জের কত। তার মানে আমি কি আনবো, আমি কি আনবো, আমি সমাপনী মূলধন আনবো, আমি কি আনবো, আমি প্রারম্ভিক মূলধন আনবো, দুঃখিত কি আনবো, প্রারম্ভিক মূলধন আনবো। তার মানে তাদের প্রাপ্য পাইছি, পাইছি। তারা উত্তোলন করছে, উত্তোলন নাই, কর্তন কিচ্ছু নাই। তার মানে প্রারম্ভিক মূলধনটা এখানে বসাই দিব, প্রারম্ভিক মূলধন বসাইলে প্রারম্ভিক মূলধন যোগ প্রাপ্য, আমার অ্যান্সার মিলে গেছে। এবার সমাপনী মূলধন বের করেন। সমাপনী মূলধন 32,000 টাকা, 28,000 টাকা, 32, 28 সবার মিলছে। এখন সমাপনী মূলধন কত, সমাপনী মূলধন, সমাপনী মূলধন জন্য কি করতে বলছি, প্রারম্ভিক মূলধন যোগ প্রাপ্য মাইনাস কর্তন, প্রারম্ভিক মূলধন যোগ প্রাপ্য মাইনাস কর্তন। এখন আমি প্রাপ্য পাই গেছি, কর্তনের কোনো আইটেম নাই, তার মানে আমার প্রারম্ভিক মূলধন আর প্রাপ্য যোগ করলে আমার অ্যান্সার মিলে গেছে। বের করে ফেলেন। ক্ষয়ের সমাপনী 92,000 টাকা, ক্ষয়ের হচ্ছে 1,18,000 টাকা, তার মানে গালিবার অ্যান্সার শেষ। তার মানে ভাইয়া বাকিরা, ভাইয়া বাকিরা বের করেন তো, বাকিরা বের করেন, বাকিরা বের করেন। তাহলে ভাইয়া কয়ের সমাপনী মূলধন কত, ক্ষয়ের সমাপনী মূলধন কত বা মূলধনের জের কত, তো 32,000 টাকা পাইছে, প্রারম্ভিকে দিছে 60,000, তো প্রারম্ভিক যোগ 32, 92,000, 90,000, 28,000, 1,18,000 টাকা শেষ, 1,18,000 টাকা। তাহলে ভাইয়া প্রশ্ন তিনটা, প্রশ্ন তিনটা, তিনটার অ্যান্সার 3 রকম আসছে, 5,000, 2,500, 32,000, 28,000, এখানে 92,000 মেবি যেটা আসছে, আর একটা হচ্ছে 1,18,000 শেষ। 92,000, 92, 1,18,000, 92, 1,18,000। বলেন ভাইয়া সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা, একেবারে ভাইয়া মন থেকে 100 ক্লিয়ার হয়েছে কিনা। এটাই হচ্ছে আমার অংশীদারি ব্যবসা। এবার বাকিগুলো হচ্ছে ভাই প্র্যাকটিসের কাজ। বলেন ভাই সবার 100 ক্লিয়ার হয়েছে? আমাদেরকে শিখাই, বাট আমরা জানি না প্রশ্ন প্যাটার্ন কোনটা, কোনটা জিজ্ঞেস করলে কোনটা বের করবে, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। বাকি সব আমরা পারি, কিন্তু এখন আমাকে বলছে বন্টনযোগ্য মুনাফার অংশবাদ পাবে কত, আমি প্রাপ্য বের করে বসে আছি। আমাকে বলছে প্রাপ্য কত, আমি মুনাফার অংশ বের করে বসে আছি। আমি প্রারম্ভিক মূলধন যোগ করে দিছি। তো কখন প্রারম্ভিক মূলধন যোগ করতে হবে, কখন প্রারম্ভিক মূলধন আসবে না, কখন শুধুমাত্র মুনাফার অংশ আসবে, কখন শুধুমাত্র প্রাপ্য আসবে, এটাই হচ্ছে আমার মূল পড়া। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? শেষ ভাইয়া, অংশীদারি ব্যবসা শেষ, অংশীদারি ব্যবসার ম্যাথ শেষ, অংশীদারি ব্যবসা ম্যাথ শেষ। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, ভাইয়া যদি ক্ষতি থাকে, ভাইয়া ক্ষতি পাইলে ক্ষতি সেম ভাবে বন্টন হবে, লাভ পাইলে লাভও বন্টন হবে, বুঝতে পারছেন? সেই ভাই সেই, ধন্যবাদ। আরো ধৈর্য, ধৈর্য, অনেক কিছু আছে। এখন কি বলছি ভাইয়া, যদি লাভ হয়, লাভ হইলে বন্টন হবে, ক্ষতি হইলে ক্ষতিও সেম ভাবে বন্টন হবে। ওকে, এবার আসেন তো, এবার আসেন, এবার এটা আপনারা সমাধান করেন তো ভাইয়া। 1 নাম্বারটা আমি আর বুঝাবো না, আমার আর বুঝানোর কিছু নাই, আলাদা প্রশ্ন। 1 নাম্বার অ্যান্সার বের করেন, আগে অ্যান্সার বন্টনযোগ্য মুনাফার অংশবাদ কত পাবে, 1 নাম্বার অ্যান্সার নিজেরা বের করেন। এখানে কিন্তু আর অনুপাত বলে নাই, এখানে বলছে সমান হারে বন্টন করে, সমান হারে। তার মানে আমি বন্টনযোগ্য মুনাফা বের করব, সমান হারে ভাগ করে দিব। 1 নাম্বার অ্যান্সার করেন নিজেরা। ঠিক আছে, 92,000, 1,18,000, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার মিলছে। এবার ভাইয়া
বন্টনযোগ্য মুনাফার অংশ কত? বন্টনযোগ্য মুনাফার অংশ কত? ভাইয়া ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না। আমাদের ক্লাস 7:30 যখন বলবে, আপনি যখন দেখবেন যে ভাইয়া পোস্ট দিছে 7:30 মানে 7:30 ক্লাস শুরু হবে, 7:30 মানে 7:30 ক্লাস শুরু হবে। নোটিফিকেশন আপনি কয়েকটা কি দেখেন, কয়েকটা পোস্ট বা এগুলোতে কমেন্ট বা লাইক শেয়ার করলে আস্তে আস্তে চলে আসে এগুলা। এক নাম্বার একটু অ্যান্সার করে ফেলেন সবাই। 1 নাম্বার অ্যান্সারটা সবাই করে ফেলেন। আমি অ্যান্সার করছি বন্টনযোগ্য মুনাফার অংশবাদ কত পাবে, কোনো অপশন নাই, অ্যান্সার করেন বন্টনযোগ্য মুনাফার অংশবাদ কত পাবে। তাহলে ভাইয়া প্রশ্নে কি দিয়ে আছে, মূলধনের জেড দিয়ে আছে, প্রারম্ভিক মূলধন একজনের 30, একজনের 35, ওকে। মুনাফা দিয়ে আছে 80,000 টাকা। এরপরে কয়ের এত, মূলধনের সুদ 20%, ওকে ভাইয়া আগের মতো মোটামুটি সবকিছু। তাহলে একটু করে ফেলেন। 1,12,000 টাকা মানে কি বন্টনযোগ্য মুনাফা 1,12,000 আসবে? না, বন্টনযোগ্য এত আসবে না। তো কি করতেছেন ভাই, একটু বের করে ফেলেন বাকিটা। বন্টনযোগ্য মুনাফার অংশ বাবদ কত পাবে, তার মানে আমাকে মুনাফা বের করতে হবে, বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে। এরপরে সমান হারে মানে 2 দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে, যেহেতু অংশীদার 2 জন, করে ফেলেন। প্রথমে মুনাফা বসান, মুনাফা বসানোর পরে বেতন বিয়োগ করে দেন, বেতন বিয়োগ করলে বেতনের কাজ শেষ। মূলধনের সুদ 20% করে, একজনের 30, একজনের 35,000 টাকা বিয়োগ করে দেন। এবার বাকিটা আপনার মিলে যাবে, বাকিটা আপনার অ্যান্সার। দ্রুত করি আমরা। কত আসে? আচ্ছা, ক পাবে 22,500, 22,500, ওকে। গালিবার 22,500, একজনেরটা পাইলে দুইজনেরটা সেম হয়ে যাবে যেহেতু সমান অংশ। 45,000 টাকা, ওকে। অপূর্ব 45,000 টাকা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, যে ভাই বন্টনযোগ্য মুনাফা 45,000, সমান হার, তার মানে 2 জন দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে এ পাবে কত পাই গেছে। বাকিদের আসতে ভাইয়া, বাকিদের একই আসবে। সোমা 22,500, 22,500, এরপরে 45,000 টাকা, সামের 45,000 টাকা। 45,000 টাকা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা বের করতে বললে 45,000 টাকা অ্যান্সার। মুনাফার অংশ বের করতে বলছে, কত পাবে, তার মানে 45 ডিভাইডেড বাই 2, 45 ডিভাইডেড বাই 2, 22,500, 22,500, 22,500, 22,500, সবার অ্যান্সার ঠিক আছে। তার মানে ভাই 22,500 করে পাইছি। 45,000 টাকা হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা, 35,000 পাইছি। সমান হার, যেহেতু অংশীদার 2 জন, 2 দ্বারা ভাগ করে দিছি, 22,500 শেষ। মুনাফার অংশ 22,500 করে পাবে। অ্যান্সার এতটুকুতে মিলে গেছে। এরপরে ক খ কত টাকা পাবে, প্রাপ্য কত টাকা, এবার প্রাপ্য বের করেন। তার মানে বেতন আছে, বেতন বসাবো, মূলধনের সুদ আছে, সুদ বসাবো, এবার মুনাফার অংশ যোগ করে দিব, পাবে কত টাকা, ওকে 22,500, ঠিক আছে 22,500। এবার প্রাপ্য কত টাকা বের করে ফেলেন। প্রাপ্য কত টাকা, তাহলে ভাই প্রাপ্যের মধ্যে কয়টা আইটেম, 5টা আইটেম। প্রশ্নের মধ্যে কয়টা আছে ভাই, 3টা আছে ভাইয়া। বেতন আছে, মূলধনের সুদ আছে, মুনাফার অংশ বের করছে, শেষ। বন্টনযোগ্য 45, হ্যাঁ ঠিক আছে। আর একবার একটু বুঝে দেন ভাইয়া। আবার দেখেন, শুরু থেকে দেখেন, বাকিরা নিচের কাজগুলো করতে থাকেন, বাকিরা পরের কাজগুলো করতে থাকেন। একটু দেখেন, আপনার প্রথমে ভাইয়া মুনাফা কত, 80,000 টাকা আছে, বসাইছি ভাইয়া মূলধনের সুদ 20% করে দিচ্ছে, তার মানে ভাইয়া 30-এর উপর 6,000 টাকা বাদ যাবে একজনের সুদ, আরেকজনের 37,500, 7,000 টাকা আসবে ভাইয়া, বাদ দিছি মূলধনের সুদ, বাদ দিছি। বেতন একজনের কত 10,000, আরেকজনের 12,000, টোটাল বেতন যাবে ভাইয়া 22,000 টাকা বাদ। তাহলে ভাইয়া 22,000 টাকা বাদ দেওয়ার পরে বাকি থাকে কত, বাকি থাকে যা বললো যে ভাইয়া 45,000 টাকা বাকি থাকে, 45,000 টাকা বাকি থাকে ভাইয়া। তো 45 থাকলে আমাদের কি বলছে, অনুপাত দিছে, অনুপাত দেয় নাই, বলছে ভাইয়া সমান অংশীদার, তো সমান মানে সমান হারে পাবে, 2 জন অংশীদার সমান পাবে, 22,500 শেষ। এরপরেরটা কত, 22,500, তার মানে ভাই মুনাফার অংশ 2 জনেই 22,500 করে পাবে। এবার আসেন ভাই মূলধনের সুদ একজনের 6,000, এরপরে তার বেতন কত ভাই, তার বেতন 10,000, আর তার মুনাফার অংশ কত 22,500, অ্যান্সার যা আসবে তা। আরেকজনের সুদ হচ্ছে ভাইয়া 7,000, তার বেতন হচ্ছে ভাইয়া 12,000, আর তার কত মুনাফার অংশ হচ্ছে ভাইয়া 22,500, যা পাবো তা অ্যান্সার। সমাপনী মূলধন কত, প্রারম্ভিক মূলধনটা বসাই দিব, সমাপনী মূলধন পেয়ে যাব। কত আসছে 38,500, 41,500, ওকে 38,500, 41,500, 38,500, 41,500 শেষ ভাইয়া। তাহলে পাবে বলছে
পাবে এগুলা বের করে ফেলছি। বন্টনযোগ্য অংশ কত বের করছি। সমাপনী মূলধন কত, প্রারম্ভিক মূলধন আনি বসাই দিছে, প্রারম্ভিক মূলধন আনি বসাই দিছে 38,500 49,500, তার মানে 38,500 আর এটা কত 42,500 হবে, 42,500 42,500 42 42 41 না তো 41 হবে নাকি 42 41,500, আচ্ছা 41,500 41,500। এবার সমাপনী মূলধন কত, তো সমাপনী মূলধন বলে প্রারম্ভিক মূলধনটা আনি যোগ করে দিব, আর কাজ নাই, শেষ, অংশীদারি ব্যবসা শেষ। $68,500 76,500, তাহলে সমাপনী মূলধন কত, মূলধনের জের কত, প্রারম্ভিকটা যোগ করে দিছি, কাজ শেষ। এখন আমাদের প্রশ্নের মধ্যে উত্তোলন নাই, উত্তোলন থাকলে উত্তোলন বিয়োগ করে দিতাম, উত্তোলনের সুদ থাকলে সেটাও বিয়োগ করতাম। 68,500 76,500, ওকে ঠিক আছে। তাহলে আশা করি সবার এটা পুরোটা শেষ, সবার এটা ফুল একদম 100 বুঝতে পারছেন। আচ্ছা এবার আসেন, তাহলে ভাই এতটুকু শেষ, এবার আমরা নিজের মতো সমাধান করি। এরপর আসেন, এবার আসেন 3 নাম্বারের সমাধান করে ফেলেন। 3 নাম্বার, খ প্রাপ্য কত, খ এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত, তার মানে খ কত টাকা পাবে বের করে ফেলেন। খ এর প্রাপ্য তো প্রাপ্যের মধ্যে কি যায়, প্রাপ্যের মধ্যে যা যায় তা, প্রাপ্যের মধ্যে যা আসে তা, প্রাপ্যের মধ্যে যা আসে তা বের করে ফেলেন। খ এর প্রাপ্য কত টাকা, খ এর প্রাপ্য কত টাকা হবে। তাহলে ভাইয়া প্রথমে আমাকে কি বের করতে হবে, আমি যেহেতু খ নিয়ে কাজ করবো শুধুমাত্র, আমাকে বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে, বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে, দেন আমরা প্রাপ্য বের করতে পারবো। মুনাফা কোথায়, এই যে 1,62,000 টাকা ভাইয়া মুনাফা দিয়ে আছে, 1,62,000 টাকা ভাইয়া মুনাফা বসাইছি, আগে আমাকে বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে। এখন খ এর প্রাপ্য কত টাকা হবে, এখন আপনাকে বুঝতে হবে, প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে, ক খ গ অংশীদার, 3 জন অংশীদার, মুনাফা বন্টনের অনুপাত 5-3-1 5-3-1। খ গ কে নিশ্চয়তা দিছে, সে কমপক্ষে 25,000 টাকা পাবে, 25,000-এর নিচে যা পাবে তা খর অ্যামাউন্ট থেকে দিতে হবে। 25,000-এর নিচে যা পাবে, যেহেতু নিশ্চয়তা দিছে, 25,000-এর নিচে যদি ভুলেও পেয়ে যায় সে টাকাটা খয়ের টাকা থেকে দিতে হবে। তাহলে আপনার কাজ হচ্ছে, দেখেন 1,62,000 টাকা মুনাফা, 1,62,000 টাকা মুনাফা, অন্য কোনো কিছু দেয়া নাই, অনুপাত দ্বারা ভাগ করেন, অনুপাত 5-3 কত 5-3-1 5-3-1 9 দ্বারা ভাগ করেন, 9 দ্বারা ভাগ করার পরে দেখেন কত আসে, 9 দ্বারা ভাগ করার পরে দেখেন কত আসে, সি নাম্বারটা, ওকে গালিবা বলছে সি নাম্বারটা, বাকিরা তাহলে ভাই 1,62,000 টাকা ডিভাইডেড বাই 9, 1,62,000 ভাগ 9, তাহলে ভাইয়া এখন দেখেন ঝামেলা লাগছে কিনা, যখন আমরা দেখব 9 দিয়ে ভাগ করে, আমরা দেখব ভাইয়া অ্যান্সার আসে 18,000 টাকা। 18,000 টাকা কত অংশ, এক অংশ। এখন এক অংশ কার ছিল, এক অংশ ছিল ভাইয়া গ এর। এখন গ কে বলছে সে 25,000 টাকায় পাবে, সে 25,000 টাকায় পাবে। এখন তাহলে সে পাইছে 18, তার মানে তার শর্ট আছে কত, তার শর্ট আছে 7,000 টাকা, 7,000 টাকা। এখন এটা কে দিবে, এটা খ কে দিতে হবে। এখন ভাইয়া খ পাবে কত, খ পাবে 18,000, তার অংশ কত, তার অংশ হচ্ছে 3, তাহলে 3 দ্বারা আমরা কি করব, গুণ করে দিব, তাহলে কত আসবে ভাইয়া 54,000 টাকা আসতে পারে, 3 আর 24 54,000 টাকা আসবে, 54,000 টাকা হচ্ছে তার মুনাফা। এখন গ কম পাইছে কত 7,000, কাকে দিতে হবে, যেহেতু খ নিশ্চয়তা দিছে, খ কে দিতে হবে 7,000, তাহলে খর অ্যামাউন্ট থেকে আরো 7,000 চলে যাবে, বাকি থাকবে কত 47,000 টাকা, 47,000 টাকা। প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয়তা দিছি মানে সে এই টাকাটা পাইতেই হবে, যদি সে টাকাটা না পায়, যে নিশ্চয়তা দিছে তার অ্যামাউন্ট থেকে দিয়ে দিতে হবে, 47,000 টাকা। বাকিরা অনেকে অ্যান্সার করতে পারে নাই, ভাইয়া প্রশ্ন সহজ, আমরা বন্টনযোগ্য মুনাফা বের করে দেখছি যে গ পাচ্ছে 18,000 টাকা, কিন্তু তাকে নিশ্চয়তা দিছে সে 25,000 টাকা পাবে, কিন্তু সে 25,000 টাকা পাচ্ছে না। এখন নিশ্চয়তা দিছে ভাইয়া খ, কিন্তু খ পাচ্ছে 54,000 টাকা, তার মানে খয়ের টাকা থেকে ওকে দিয়ে দিতে হবে। কি হবে বুঝতে পারছেন কিনা ভাইয়া, 47 কেন আসছে, 47 54 অ্যান্সার করা যাবে না, আমরা পরীক্ষার হলে তাড়াহুড়া করে 18,000 বের করে 3 দ্বারা গুণ করে দিব না ভাইয়া, আগে দেখতে হবে নিশ্চয়তা দিছে যে সে কি পুরো টাকাটা পাচ্ছে কিনা। এখন সে যদি 26,000 টাকা পাইতো আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু সে যদি কম পায়, আমরা খারাপটাই দেখবো, কম পাইছে কেন, আমরা সেটা পূরণ করতে হবে।
47, ওকে ডান। পরেরটা সমাধান করেন। সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? ভাইয়া পাবে বলছে, পাবে বললে আগের মতো। সি কত টাকা পাবে? ভাইয়া পাবে বললে আগের মতো। সি কত টাকা পাবে? ভাইয়া পাবে বললে আগের মতো কাজ করব, করে ফেলেন। সি কত টাকা পাবে? পাবে বললে আগের মতোই হবে। বন্টনযোগ্য মুনাফার অংশ বের করব, দেন কি কি পাই না পাই প্রশ্নের মধ্যে সব বলা আছে, প্রশ্নগুলো কাজ করব। বের করে ফেলেন সি কত টাকা পাবে। সবাই বের করে ফেলি, সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? বের করেন, সবাই বের করেন, সি কত টাকা পাবে? তাহলে ঠিক ভাই আগের মতো ফর্মুলা, সবকিছু আগের মতো, সবকিছু আগের মতো আছে, সবকিছু। 1,30,000 টাকা হওয়ার কথা না ভাইয়া? কোনটা 1,30,000 টাকা হওয়ার কথা? কোনটা 1,30,000 টাকা হওয়ার কথা? কোনটা 1,30,000 হবে? সি কত টাকা পাবে? তাহলে ভাইয়া আপনার অ্যান্সার যেটা আছে সেটা আপনি আপনার মতো অ্যান্সার করেন, বাকিটাও দেখা যাক। সি কত টাকা পাবে? ওকে ভাইয়া পাবে বলছে, তার মানে আমার মুনাফা কত ভাইয়া? লাভ, মুনাফা কত? ব্যবসা এত টাকা লাভ করছে, তার মানে লাভ দিয়ে আছে কত? 2,10,000। লাভ দিয়ে আছে কত? 2,10,000 টাকা। 2,10,000 টাকা, 2,10,000 টাকা। তো 2,10,000 থেকে কি কি বাদ যাবে? কি কি বাদ যাবে? মূলধনের সুদ বাদ যাবে, মূলধনের সুদ আছে, সি মূলধন, ব্যবসা, সি বাবদ। আচ্ছা, সি এর শুধুমাত্র বেতন আছে, শুধু বেতন, কোনো সুদ নাই, তো বেতন বাদ দিলাম, বেতন বাদ দিলাম। 1,50,000 আছে, বাকি আছে কত? 1,50,000। কোন অনুপাত আছে? অনুপাত আছে প্রশ্নে? অনুপাত নাই, তার মানে সমান হারে, সমান হার হইলে 50। তার মানে সে পাবে কি? সে পাবে মুনাফার অংশ, সে পাবে তার বেতন। তো 60,000 50, 1,10,000 আছে, 1,30,000 না, কত আসে? 1,10,000 টাকা আসে। কত আসে? 1,10,000 টাকা আসে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, শেষ, শেষ, ইজি প্রশ্ন শেষ। পাবে কত টাকা ভাইয়া? পাবে এই 1,10,000 টাকা, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। ঠিক আছে, 1,10,000। এরপর আবার আসেন 5 নাম্বার সমাধান করেন। 5 নাম্বার জাস্ট বলছে সেলিমার মূলধনের সুদ কত? 31 ডিসেম্বরে সেলিমার মূলধনের সুদ কত? এখন সেলিমার প্রারম্ভিক মূলধন আছে কিনা দেখতে হবে, সেলিমা কি অতিরিক্ত মূলধন দিছে কিনা সেটাও দেখতে হবে। অতিরিক্ত মূলধন দিলে কত তারিখে দিছে সেটাও বের করব, বের করে ফেলেন। সি নাম্বার, ঠিক আছে। এবার সেলিমার মূলধনের সুদ কত? বা সেলিমার মূলধনের সুদ বের করতে বলছে। এখন শুরুতে ছিল সায়েম এবং সাবরিনা, ওকে, তাহলে ভাইয়া প্রারম্ভিক মূলধন সেলিমার নাই। মাঝামাঝি সময় আসছে সেলিমা, মাঝামাঝি সময় মানে অর্ধেক সময়। 80 কত টাকা বিনিয়োগ করছে? 1,00,000 টাকা বিনিয়োগ করছে। মূলধনের উপর সুদ 10%, তার মানে সুদ কত পাবে? অর্ধেক বছরের পাবে। অর্ধেক বছরের কাজ ইজিলি, ইজিলি করতে পারবেন, ইজিলি ভাইয়া। তাহলে ভাইয়া দিছে কত? ভাই দিছে 1,00,000। 1,00,000 টাকা মূলধন ছিল, বছরের মাঝামাঝি সময় আসছে। মাঝামাঝি মানে কি ভাইয়া? 6 মাস, মাঝামাঝি সময়। 1,00,000, সুদ কত পার্সেন্ট ভাইয়া? 10%। 10% মানে শূন্য একটা কাটা, কত? 10,000 টাকা। এখন মাঝামাঝি সময় ভাইয়া 6 মাসে সুদ পাবে, তো 2 দ্বারা ভাগ করলে কত ভাইয়া? 5,000 টাকা। টাকা 5,000 কত হবে? সি নাম্বারটা হবে। এটা এত সময় লাগলে হবে না তো, প্রশ্ন ইজি তো, প্রশ্ন তো ইজি, প্রশ্ন ইজি, প্রশ্ন ইজি, প্রশ্ন তো ইজি ছিল। সি হবে, সি হবে। তার মানে ভাইয়া এটা কি ভাইয়া? মূলধনের সুদ। তার প্রারম্ভিক মূলধন ছিল না, থাকলে আমরা কাজ করতাম, ছিল না বাদ। সে মাঝামাঝি সময় আসছে, মানে 6 মাস পরে আসছে, অর্ধেক বছরে আসছে। তো 1,00,000 10%, অর্ধেক বছরের জন্য 5,000 টাকা। অর্ধেক বছরের জন্য কত হবে ভাইয়া? 5,000 টাকা হবে। শেষ, এটার কাজ শেষ। এবার আসেন পরবর্তী ম্যাথ চলতি, ওকে, এটা অ্যান্সার করে ফেলেন। এটা তো পড়াইছি, এটা তো পড়াইছি মা একটু আগে, একেবারে বেসিক শুরুতে, শুরুতে। তাহলে ভাইয়া পরের অ্যান্সার কত হবে? ওকে, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। এবার 6 এর অ্যান্সার কি বলছে? বলছে চুক্তিপত্রে অনুল্লেখ থাকলে, অনুল্লেখ মানে কি? উল্লেখ না থাকলে অংশীদার কারবারে ঋণের সুদ কত পাবে? অংশীদারি কারবারে অংশীদারদের, অংশীদারদের ঋণের সুদ কত হবে? তাহলে ভাইয়া অংশীদার কত পার্সেন্ট পাবে ভাইয়া? চুক্তিপত্রে উল্লেখ না থাকলে ভাইয়া অংশীদার পাবে 6% সুদ। অংশীদার পাবে এ কানিজ ফাতেমা 6 এর সি কি পাবে? অংশীদার কত পার্সেন্ট সুদ পাবে? 6% সুদ পাবে। চুক্তিপত্রে উল্লেখ না থাকলে কত পার্সেন্ট সুদ পাবে? 6% সুদ পাবে। 6% সুদ পাবে। 6% সুদ পাবে। ওকে ভাইয়া, শেষ। এরপরে আসেন, এরপরে আসেন 6% সুদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে। এরপরে আসেন, এরপরে আসেন। এবার 7 নাম্বার অ্যান্সার করেন। বলছে মামুন এবং মারুফ কত টাকা পাবে? মামুন মারুফ কত টাকা পাবে? পাবে বলছে ওই 5টা আইটেম,
বের করেন, ওই 5টা আইটেম বের করেন, ওই যে 5টা আইটেম পড়াইছি 5টা আইটেম বের করে যোগ করে দেন। মামুন মারুফ কত টাকা পাবে, মামুন মারুফ কত টাকা পাবে, তাহলে মূলধন ছিল কত, নিট মুনাফা 57,000 টাকা। ওকে ঠিক আছে, বেতন আছে, বেতন 2 জনের, এরপরে আর কিছু দিছে, আর কিছু দেয় নাই, বেতন বিয়োগ করব, যা পাবো এই অনুপাতে বন্টন করবো, 60 × 40, 60 40-এ বন্টন করব, বাকিটা হচ্ছে তারা পাবে। বের করে ফেলেন, ইজি প্রশ্ন, একেবারে ইজি প্রশ্ন। তার মানে ভাইয়া 57,000 টাকা মুনাফা, 57,000 মুনাফা। এরপরে ভাইয়া বেতন 15,000, 12,000, টোটাল 27,000 টাকা। ভাই 27,000 টাকা বাদ, বাকি আছে কত ভাইয়া, বাকি আছে 30, 30 6 4 মানে 10 দিয়ে ধরলে হবে, 100 দ্বারা করলে হবে, 100 দ্বারাই করি, কাটা কাটা, আছে কত ভাইয়া, আছে 300, 300, 300 মধ্যে একজন পাবে 60, 60, 3 8 কত 24, 6 6 দিয়ে 3 6 18, আচ্ছা 81, এবং আরেকজনের কত 300, আচ্ছা 3টা শূন্য হবে 18,000, আরেকজনে পাবে কত 4 অংশ, তাহলে 3 4 12, 12,000 টাকা। এটা হচ্ছে মুনাফার অংশ। আর এখানে আছে কি, এখানে আছে তাদের বেতন, এখানে আছে কি তাদের বেতন আছে, শেষ করে ফেলেন, করে ফেলেন, ইজি প্রশ্ন। তার মানে 18,000 × 15, 18 15 কত 33,000, 12,000 12,000 24,000, 12 12 24, গালি ভাই অ্যান্সার ঠিক আছে। বাকিরা ভাইয়া বুঝছি কিনা, ভাই বুঝতে পারছি কিনা, মুনাফা দেয়া আছে, লাভ দেয়া আছে, লাভ থেকে বেতন দেয়া আছে, যেহেতু বেতন বিয়োগ করে দিছে, আর আছে 30,000 টাকা, 60 × 40 যাবে, 60/40, 60 40-এ যাবে, তো 60 অংশ দিলে 18,000, 40 অংশ দিলে 12,000, 18 12 হচ্ছে মুনাফার অংশ, আর বেতন আছে কত, একজনের 15, একজনের 12, যোগ করে দিছি, অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি। বাকিরা ভাই অ্যান্সার করার চেষ্টা করবেন, পারেন কি না পারেন ওইটা ওইখান থেকে বোঝা যাবে। কত হবে ভাইয়া, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে, অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। এরপরে ভাইয়া উক্ত বছর প্রাপ্য মুনাফার পরিমাণ কত, প্রাপ্য, প্রাপ্য কত, প্রাপ্য, প্রাপ্য মুনাফার পরিমাণ কত, প্রাপ্য মুনাফার পরিমাণ কত, প্রাপ্য মুনাফার পরিমাণ কত। এখন আপনার প্রশ্ন দেখেন, আপনার প্রশ্নের নামগুলো খেয়াল করতে হবে, নাম উল্টাপাল্টা করে দিবে। নাম কি দিছে, মতিন দিছে, দেখতে একই, যতীন রথিন, মতিন যতীন রথিন, দেখতে একই লাগবে, ভালো করে খেয়াল করতে হবে। মুনাফার অনুপাত দেয়া আছে, ওকে ঠিক আছে। মতিন, মতিন, এই যে মতিন, রথিনকে, রথিনকে নিশ্চয়তা দিছে সে 10,000 টাকা পাবে, কিন্তু আপনাকে প্রশ্নের মধ্যে কি বের করতে বলছে, আপনাকে বের করতে বলছে যতীনের অংশ কত, যতীনের মুনাফার পরিমাণ কত, যতীনেরটা বের করতে বলছে, তা আপনাকে এটা বের করতে বলছে। তাহলে নিশ্চয়তা আমি যতীন দি নাই, তাহলে ভাইয়া আমার 56,000 টাকা হচ্ছে মুনাফা, 56,000 মুনাফা, কিচ্ছু দেয়া আছে ভাই, কিচ্ছু দেয়া নাই, অংশ কত ভাই, অংশ হচ্ছে 7 অংশ, তাহলে 7 8 কত, 7 8 56, 8,000 টাকা হচ্ছে বন্টনযোগ্য মুনাফার 1 অংশ। যতীনের অংশ কত, যতীনের অংশ হচ্ছে 2, আমি 2 দ্বারা গুণ করব, আমার অ্যান্সার চলে আসবে। আমি কোনো নিশ্চয়তা দিই নাই, আমার নিশ্চয়তা দেখার দরকার নাই, আমি যেহেতু নিশ্চয়তা দিই নাই, আমি নিশ্চয়তা নিয়ে কোনো কাজ করব না, আমার অ্যান্সার 16, আমি 16তেই শেষ। কিন্তু আমাকে যদি বলতো ভাইয়া মতিন কত পাবে, মতিন কত পাবে, তখন আমি দেখতাম যে ভাইয়া মতিন কত পাবে, ভাইয়া মতিন পাবে 8 4 8 32,000 টাকা, 32,000 টাকা, কিন্তু কিন্তু রথিন পাই গেছে কত 8,000 টাকা, 2,000 টাকা শর্ট আছে, এর 2,000 এর পকেট থেকে চলে যাবে। বুঝতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা ভাইয়া, প্রশ্নের মধ্যে নামগুলো একই থাকতে পারে, প্রায় একই, চোখের পলকে কিন্তু ভুল করে ফেলবো। নিশ্চয়তা কে দিছে, রথিন দিছে, কে দিছে, রথিন না মতিন দিছে, কিন্তু আমাকে যতীনটা বের করতে বলছে, কাকে দিছে, রথিনকে দিছে। যতীন কারোর সাথে কোনো নিশ্চয়তা দেয় নাই, তো যতীনের কোনো এখানে কাজ নাই, যতীন যা পাবে সেটাই তার হচ্ছে অ্যামাউন্ট, সেটাই তার কাজ, সেটাই তার অ্যামাউন্ট। এ নাম্বারটা হবে। এরপরে আসেন 9 নাম্বার সমাধান করেন, প্রারম্ভিক মূলধন কত হবে। তার মানে ভাইয়া প্রারম্ভিক মূলধন বের করতে বলছে, সমাপনী মূলধন দেয়া আছে, তার মানে যেগুলো যোগ করলে সমাপনী মূলধন পাই, এখন সেগুলো বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন পাবো, যেগুলো যোগ করলে সমাপনী মূলধন পাই সেগুলো বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন পাবো, সেগুলো বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন পাবো। প্রশ্নের মধ্যে কি দেয়া আছে, প্রশ্নের মধ্যে সমাপনী মূলধন দেয়া আছে, সমাপনী মূলধন লাভের হার দেয়া আছে। তার মানে আমরা জানতাম কি ভাই, আমরা জানতাম বেতন, মুনাফার অংশ, মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন,
যোগ করলে প্রারম্ভিক মূলধনের সাথে সমাপনী মূলধন পাবো, কিন্তু প্রারম্ভিক মূলধন বের করতে বলছে, সমাপনী মূলধন দেয়া আছে, তার মানে নিচেরটা দেয়া আছে, উপরটা বের করতে হবে। যেটা যোগ করতাম সেটা বিয়োগ করে দিব, যেটা যোগ করতাম সেটা বিয়োগ করে দিব। কাজ শেষ, করে ফেলেন, করে ফেলেন। প্রারম্ভিক মূলধন কত টাকা? প্রারম্ভিক মূলধন কত টাকা? প্রারম্ভিক মূলধন কত টাকা? প্রারম্ভিক মূলধন কত টাকা হবে? তার মানে ভাইয়া সমাপনী মূলধন 1,70,000, 1,10,000, 1,70,000, 1,10,000, 45,000 টাকা। 3 ভাগে বন্টিত হবে। কয় ভাগে ভাইয়া? 3 ভাগে বন্টিত হবে। সি নাম্বারটা আসছে, তাহলে সি নাম্বার কত ভাইয়া? 1,40,000 আর 95,000 টাকা। তার মানে 1,40,000 আর 95,000 টাকা, 1,40,000 আর 95,000 টাকা। 1,40,000 আর 95 হবে, হইতে পারে। কত হবে? গ নাম্বার, গ নাম্বার, গ নাম্বার, সি নাম্বারটা। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। তাহলে তাহলে সমাপনী, প্রারম্ভিক, মাঝামাঝি অংশ, মুনাফার অংশ, সবগুলো ইজি বিষয়। এরপরে ভাইয়া ক এর মুনাফার পরিমাণ কত টাকা? ক এর মুনাফার পরিমাণ কত টাকা? ক এর মুনাফার পরিমাণ কত টাকা? এখন একটা জিনিস একটু আপনাকে ক্লিয়ার করি, একটা জিনিস আপনাকে একটু ক্লিয়ার করি। অনেক সময় আপনাকে মুনাফার অংশ বের করতে বলবে, মুনাফার অংশ বের করতে বলবে। এখন আপনি মুনাফার অংশ বের করছেন, দেখছেন যে ভাইয়া 7,000 টাকা, 8,000 টাকা আসছে, কিন্তু অপশনে কিন্তু মুনাফার অংশর ওই অপশনটা নাই, অ্যান্সারটা নাই, আরো বেশি আছে। তখন আপনাকে কি করতে হবে? মুনাফার অংশের সাথে তার প্রাপ্যগুলো যোগ করে দিতে হবে। জাস্ট এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন যে ভাইয়া আমাকে বলছে মুনাফার অংশ কত, আমাকে বলছে ভাইয়া মুনাফার অংশ কত। এখন আপনি তো শিখেছেন যে বন্টনযোগ্য মুনাফার, যেটা বন্টন করব সেটাই মুনাফার অংশ। সে যে বের করলাম ভাই, অ্যান্সার পাইছি ভাইয়া 7,000, কিন্তু অপশনের মধ্যে ভাইয়া 7,000 বলতে কোনো অপশন নাই, অপশনগুলো আরো বড় বড়, আরো বড় বড়। তখন আপনি কি করবেন? আপনি এগুলোর সাথে প্রাপ্যগুলো যোগ করে দিবেন, প্রাপ্যগুলো যোগ করে অ্যান্সারটা করে দিবেন। বুঝাইতে পারছি আশা করি। এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করলে বুঝবেন, এটা অ্যান্সার করে ফেলেন, এটা অ্যান্সার করে দেখেন কত আসে। ওকে, 10-এর কত আসছে? 10-এর বি নাম্বারটা। বাকিরা বাকিরা ভাই 10-এর কত আসে? 10-এর কত? মুনাফার অংশ কত টাকা পাবে? তার মানে মুনাফা দাঁড়াচ্ছে ভাই 55,000 টাকা, 55,000 টাকা। ওকে, ঠিক আছে, 55,000। গকে 5/11 নিচে অংশ। ওকে, তাই 12 টাকা মুনাফা প্রতিশ্রুতি দেওয়া হয়। কাকে দিছে? নতুন অংশীদার কে আসছে? এখন দেখেন এখানে অনুপাত দেওয়া আছে, এখানে কি অনুপাত দেওয়া আছে? অনুপাত দেওয়া নাই, কিন্তু কিন্তু আমাকে একটা অনুপাত বের করে নিতে হবে, একটা অনুপাত আমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ক খ সমান অংশীদার, সমান গ কে নতুন অংশীদার হিসেবে নিছে 5/1 অংশ। 5/, কত অংশ পাবে? 1 অংশ পাবে। বাকি আছে কয় অংশ? বাকি আছে 4 অংশ। 4 অংশ কি সমান অংশ, মানে 2 এবং 2, 2 এবং 2। আর গ এর অংশ কত? গ এর অংশ 1। গ কে প্রতিশ্রুতি দিছে কত? 12,000 টাকা পাবে, 12,000 টাকা পাবে। কে দিছে? বলে নাই, তার মানে সবাই দিছে। ওকে ভাইয়া, মুনাফা কত? 55,000। 55, 5, 5, 11 কত? 55, 11,000 টাকা। সে পাইছে পুরো টাকা? পুরো টাকা পাই নাই। সে কত পাইছে ভাইয়া? সে পাইছে 11,000 টাকা। তার মানে শর্ট আছে কত ভাই? শর্ট আছে 1,000 টাকা, 1,000 টাকা। তার মানে এ পাচ্ছে কত? অর্থাৎ ক পাচ্ছে কত ভাই? ক পাবে 11 দুগুণে 22,000 টাকা, 22,000। এ পাবে কত? এও পাবে 22,000, কিন্তু এ পাচ্ছে 11,000। তার মানে এ দিবে 500, এখান থেকে যাবে 500। তার মানে 22,000 থেকে 500 বিয়োগ করলে কত? 21,500। বুঝছি কিনা সবাই? অনেকে অ্যান্সারটা করতে পারে না, বুঝছি কিনা সবাই? বুঝতে পারছে কিনা ভাইয়া? ভাইয়া আমাকে উল্লেখ করে দেয় নাই, কিন্তু গ কে নতুন অংশীদার নিছে, তার মানে অনুপাত দাঁড়াবে কত? 5/1 অংশ পাইছে, বাকি আছে 4, 2, 2, 2, 2, টোটাল অংশ কত? 5। 55,000 টাকা মুনাফা, 5 অংশ করলে 11,000 টাকা। এখন 1 অংশ পাবে কে? গ, কিন্তু গ কে প্রতিশ্রুতি দিছে কত? 12,000, পাচ্ছে না, 1,000 শর্ট আছে। কে প্রতিশ্রুতি দিছে? উল্লেখ নাই, তার মানে দুইজনই দিছে। তো 11,000 টাকা পাইছে, আরো 500 করে দিতে হবে। বাকিরা পাচ্ছে 22,000 টাকা করে, 500 তাকে দিয়ে দিলে তাদের আছে কত? 21,000 টাকা, 21,500 টাকা। বুঝতে পারছেন ভাইয়া? ওকে, অনেকের ভাইয়া মাথায় ঢুকে নাই প্রথমত,
অনেকেরই প্রথমে এই যে অনুপাতটা আমাকে করতে হবে, অনেকের মাথায় এটা আসে নাই যে ভাইয়া কিভাবে করব। বুঝছি কিনা, বুঝছি কিনা এখন যে ভাইয়া কাজটা আসলে কোথায়, কাজটা আসলে কোথায়। ভাইয়া আগে আমাকে অনুপাতটা বের করে নিতে হবে, যেহেতু এখানে অনুপাতটা বলা নাই। এখন অনুপাত বলা না থাকলে সমান অংশ, ভাই সমানের বিষয়টাও নাই, সমানের বিষয়টা নাই। তার মানে এখানে যেহেতু আমাকে 5/1 বলা আছে, আমি সেই অনুযায়ী কাজ করব। $21,500। ভাইয়া ক্লিয়ার হয়েছে সবার, সবার ক্লিয়ার হয়েছে? এবার 11। ভাইয়া 11 কি বলছে? এই ম্যাথটা একটু ট্রিকি ছিল, তেমন একটা ট্রিকি না, নরমালি করা যায়, জাস্ট একটু দেখতে হবে। আসলে আমি অনুপাতটা পাচ্ছি না কেন, কারণ আমরা নতুন অংশীদার আনছি সেজন্য। এবার দেখেন কয়ের প্রারম্ভিক মূলধনের সমপরিচয় কত, তার মানে প্রারম্ভিক মূলধন কত। এখন এখানে কি আসবে, এখানে সম্ভবত ক্ষতি আসতে পারে। কাজ করেন, এই ম্যাথটা একটু করে দেন। 11 নম্বরটা, 11 নম্বরটা নিজ দায়িত্ব করে দেন, নিজ দায়িত্ব করে ফেলেন, নিজ দায়িত্বে 11 নাম্বারটা সমাধান করে ফেলেন। এখানে আমি কি বলছি, ভাইয়া মুনাফার অংশ পাইলেও যেমন ভাবে পাবে, যদি বাই এনি চান্স ভাইয়া ক্ষতি আসে প্রশ্নের মধ্যে, ভাই ক্ষতির অংশকে ওইভাবে বন্টন করতে হবে, ক্ষতির অংশটাকেও সেম ভাবে বন্টন করে দিতে হবে। এবার বন্টন করেন, আপনি বন্টন করেন। আপনি কি পাইছেন, আপনাকে প্রারম্ভিক মূলধন দিয়ে আছে 40/60, ওকে। কয়েকটা বের করতে বলছে, ওকে, ক নিয়ে কাজ করব। লাভ ক্ষতি ভাগাভাগি, এর পূর্বে মূলধনের সুদ 20%, বেতন 10,000 5,000, ওকে। বাকি মুনাফা 2:3 যাবে, 2:3। তার মানে কর অংশ হচ্ছে 2, খর অংশ হচ্ছে 3, লাভ আসছে 30। কয় সমপরিচয়ের কত? ওকে জি ভাইয়া ক্লিয়ার। এটা ভালো করে দেখেন, এটা ভালো করে দেখেন। এখানে সম্ভবত ক্ষতি আসতে পারে, তো ক্ষতি আসলে ক্ষতিটাও সেম ভাবে বন্টন হবে, ক্ষতিটাও অনুপাত আকারে বন্টন হবে। ক্ষতি কি হবে, অনুপাত আকারে বন্টন হবে। করে ফেলেন তাহলে। ভাইয়া ভাইয়া প্রশ্নের মধ্যে লাভ দেওয়া আছে কত? ভাইয়া লাভ দেওয়া আছে 30,000 টাকা, ভাইয়া লাভ দেওয়া আছে 30,000 টাকা। বেতন যাবে 15,000, ওকে ভাইয়া বেতন 15,000 টাকা দিয়ে দিছে। ভাইয়া মূলধনের সুদ 20% করে 8,000 12,000, মূলধনের সুদ যাবে ভাইয়া 20,000। তার মানে কি আসতেছে, প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে কত, 5,000। ক্ষতির সম্মুখীন কত, 5,000। কয় অংশ, 5 অংশ। এখন আমাকে বের করতে হবে কোনটা, কয়েরটা। কয়ের অংশ কত, 2 অংশ। তাহলে কয়ের ক্ষতি নিতে হবে কত, 2,000 টাকা। ক পাবে কত, ক পাচ্ছে কত আপাতত, ভাইয়া কয়ের বেতন কত, ভাইয়া কয়ের বেতন হচ্ছে 10,000। ভাইয়া কয়ের মূলধনের সুদ কত, ভাইয়া কয়ের মূলধনের সুদ হচ্ছে 20% করে 8,000 টাকা, 18,000। 18,000। ভাইয়া কয়ের ক্ষতি আছে কত, ভাইয়া কয়ের ক্ষতি আছে 2,000। আর কয়ের কি আছে, ভাইয়া কয়ের প্রারম্ভিক মূলধন আছে কত, 40,000। শেষ কাজ। অ্যান্সার কত, 56,000। অ্যান্সার কত, 56,000। ক্ষতি আসছে, ক্ষতিটাও আমাকে নিতে হবে। লাভ আসলেও যেমন আমি নিব, ক্ষতি আসলে আমাকে নিতে হবে। ভাইয়া বুঝছি কিনা, বুঝছি কিনা? অ্যান্সার অনেকে আসতেছে না ভাইয়া, ক্লাস করতেছেন, অ্যান্সার করার চেষ্টা করেন। আর ভালো না লাগলে আপনি চলে যান। বুঝতে পারছি কিনা? ভাইয়া ক্ষতি আসছে, ক্ষতিটা সমানভাবে বর্ণন করতে হবে। এটা তার মূলধনের সুদ, এটা তার বেতন, এটা তার প্রারম্ভিক মূলধন, এটা তার ক্ষতি, বাকিটা তার সম্পূর্ণ মূলধন, বাকিটা তার সম্পূর্ণ মূলধন। শেষ। নিট মুনাফার মধ্যে খ কত টাকা পাবে, ক্ষয়ের হিসাবে যাবে কত, তো ক্ষয়ের হিসাবে কত যাবে, ক্ষয়ের হিসাবে যাবে কত, যাবে সে যেগুলো পাবে সেগুলো তার হিসাবে যাবে, সে যা পাবে তার হিসাবে তাই যাবে। 30,000 টাকা নিট মুনাফা। তার মানে ভাইয়া 2/3 অংশ। মূলধনের সুদ 20%, সবগুলোতে 20% দিচ্ছে। সব সেম প্যাটার্নের প্রশ্ন, সব সেম প্যাটার্নের প্রশ্ন। বেতন মূলধনের সুদ 20%, বাকি অংশ মুনাফা, যা আসবে তা। এগুলার বোঝানোর কিছু নাই, এগুলার বোঝানোর কিছু নাই, একই প্রশ্ন। বলেন ভাই সবার ক্লিয়ার হয়েছে কিনা? যা পড়াইছে প্রশ্ন প্যাটার্ন আপনি দেখতেছেন, আমার নিজের বানানো প্রশ্ন এগুলা, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। সো যা পড়াইছি তা, যা পড়াইছি তা। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া? এখানে ভাইয়া ক্ষতি আসছে, ক্ষতি আসছে 5 অংশ। যেহেতু আমাকে করটা বের করতেছে, ক নিবে 2,000 টাকা, ক নিবে 2,000 ক্ষতি। তো কর প্রারম্ভিক মূলধন, তার বেতন, তার মূলধনের সুদ, তার ক্ষতি, বাকিটা তার সম্পূর্ণ মূলধন। বলেন ভাইয়া সবার ক্লিয়ার হয়েছে কিনা?
আর বোঝানোর কিছু না, আপনি লিখছেন সব প্যাটার্ন সেম, সব প্যাটার্ন সেম। মূলধনের সুদ, বেতন, এটা নিট মুনাফা, এটা পারমিট মূলধন। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে কোন তিনটা, আমাকে অ্যান্সার বের করতে হচ্ছে কোনটা। আমি দেখাচ্ছি তিনটা বের করতে হবে, তিনটার মধ্যে যেটা আছে আমি সেটা করব, তিনটার মধ্যে যেটা আছে সেটা করবো। এটা আসবে কত, এটা ডি নাম্বারটা, ডি নাম্বারটা হলে ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা যদি হয় তাহলে ডি নাম্বারটা অ্যান্সার, ডি নাম্বারটা যদি হয় ডি নাম্বারটা অ্যান্সার। বাকিরা ভাই সবাই বুঝছে কিনা, সবাই বুঝছে কিনা? শেষ ভাই, অংশীদারি ম্যাথ শেষ, এখানে শেষ ভাইয়া। ত্যাগ অনুপাতের ম্যাথ করিয়ে দেন। আচ্ছা করাবো, বুঝতে পারছে কিনা? এতটুকু আগে প্রথম কথা হচ্ছে ভাই এগুলো বুঝছে কিনা সবাই, এগুলা বুঝছে কিনা, এগুলা বুঝছে কিনা? আমাদের কাজ এতটুকুতে শেষ, আর কিছু নাই। অংশীদারি ম্যাথ এবার যেখান থেকেই দেখ, আমরা জাস্ট দেখবো ভাই আমার ওই তিনটা আইটেম আছে কিনা। এবার আসেন, এবার ছোটখাটো কিছু প্রশ্ন নিজেরা সমাধান করেন এগুলা। ওকে, আমাকে অনুপাত বের করতে হলে নতুন অনুপাত, লাভ অনুপাত, ত্যাগ অনুপাত। নতুন অনুপাত আমি শিখাইছি, প্রাইভেট বেচেও শিখাইছি, ফ্রিতে আপনারা যেখানে পড়েন না কেন আপনাদেরকেও শিখাইছে। অ্যান্সার করেন এটা, নতুন অনুপাত কত, ফর্মুলা যেটা শিখাইছি, বাকি আছে কত, গুণের কাজ অ্যান্সার, গুণের কাজ অ্যান্সার। একটু অ্যান্সার করে ফেলেন দ্রুত, একটু অ্যান্সার করে ফেলেন। নতুন অনুপাত কত, তাহলে আগে ছিল 4 অনুপাত 1, 3 ভাগের 1 অংশ পাবে, 3 ভাগের 1 অংশ, বাকি আছে 2 অংশ, 4 2 8, 2 1 2, শেষ। বলেন 8 3 5, 8 2 5, 8 5 2, 8 1 5। এগুলা খুব সহজে শিখাইছি, খুব সহজে শিখাইছি, কোনো ক্যালকুলেশনের দরকার নাই, কোনো লেখালেখির দরকার নাই, কোনো ক্যালকুলেশনের দরকার নাই, কোনো লেখালেখির দরকার নাই, জাস্ট বের করবো। ভাইয়া বাকি আছে কত, 3 ভাগের 1 অংশ পাইছে, বাকি আছে কত, 2 অংশ, 2 অংশ, 4 এর সাথে একবার গুণ, 1 এর সাথে একবার গুণ, 4 যোগ 1 ইন্টু 1, কাজ শেষ। তার মানে কত আসবে, 8 আসবে, 2 আসবে, 5 আসবে, 8 2 5 আছে কিনা, আছে। বি নাম্বার 8 2 5, বি নাম্বার 8 2 5, ঠিক আছে মিলছে, 8 2 5। এবার 2 নাম্বারটা মেললাম, 2 নাম্বারটা নতুন অনুপাত কত, সেম প্যাটার্ন, বাকি আছে কত অংশ, 4 অংশ, 4 5 20, 4 4 16, 4 5 9। এরপরটা ভাইয়া অ্যান্সার করে ফেলেন, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। ওকে, বি নাম্বার নতুন অনুপাত জিজ্ঞেস করে, ঢাবিতে ম্যাক্সিমাম আসে, রাবিতেও আসে, অন্যান্য বিশ্ববিদ্যালয় দিয়ে ফেলে। ওকে, আবারও নতুন অনুপাত কত, বাকি আছে 4 অংশ, 4 5 20, 4 4 16, শেষ। বুঝাচ্ছি না যেহেতু এটা সবাই পারে, বুঝাচ্ছি না কারণ এগুলো সবাই পারে। এটা কত হবে, বি নাম্বারটা হবে, এটা কত হবে, ডি নাম্বারটা হবে। এরপরে এবার আসেন, ত্যাগ অনুপাত কত, ত্যাগ অনুপাত কত, প্রাইভেট ব্যাচ পড়াইছি, শিখাইছি। ত্যাগ অনুপাত কত, কোনাকুনি গুণ করে দিবেন। কি করবেন, আগে ভগ্নাংশ বের করেন। ত্যাগ অনুপাত, বাকিরা যারা পারি না একটু শিখে নেন। ত্যাগ অনুপাত কত ভাইয়া, ত্যাগ অনুপাতের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আগে দেখতে হবে শুরুতে কত ছিল, শুরুর অনুপাত কত ছিল, 7 অনুপাত 5 ছিল। 7 অনুপাত 5 কার ছিল, ক এবং ক্ষয়ের ছিল, ক এবং ক্ষয়ের। তার মানে 7 অনুপাত 5, ক এবং খ। তার মানে কর অংশ কত, কর অংশ হচ্ছে 7, ক্ষয়ের অংশ হচ্ছে 5। 7 5 কত, 7 5 ভগ্নাংশ হচ্ছে 12, 12-র মধ্যে 7 অংশ ক এর, 12-র মধ্যে 5 অংশ কার, 5 অংশ হচ্ছে ক্ষয়ের। তাহলে এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। ওকে ভাইয়া, এবার আমরা আরেকজনকে আনার পরে নতুন অনুপাত দাঁড়াইছে কত, 2 2 1, 2 2 1, 2 2 1। এটা ক, এটা খ, এটা গ। তাহলে ভগ্নাংশ আসবে কত, 5 আসবে। তাহলে আমাকে ত্যাগ করতেছে কে, ক এবং খ, ক এবং খ। তার মানে 5-এর 2 এবং 5-এর 2। এবার আপনার কাজ কি, ভগ্নাংশ করছি ভাইয়া, ভগ্নাংশ করার পরে আপনি আর গুণ করবেন, কোনাকুনি গুণ করবেন, বড় থেকে ছোট বিয়োগ করে দিবেন, আপনার অ্যান্সার মিলে গেছে। তাহলে ভাইয়া 5 7 কত, ভাই 5 7 35, 5 7 কত, 5 7 35, 12 দুগুণে কত, এর অ্যান্সার কি বলেছে, 12 দুগুণে কত, 12 দুগুণে 24। অ্যান্সারটা আসছে না, কোথাও ভুল করতে, আচ্ছা দুঃখিত, 1 2 2 2 4 হবে, 2 1 1 2 1 1, দুঃখিত, 4 হবে, 4 হবে, 4 হবে, 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ। একটু ভুল ছিল, একটু ভুল ছিল, 4 1 4 2, 4 1 4 2। তাহলে 7 8 কত, 7 7 2 14, 28, 28,
7 দুগুণে কত, 12 দুগুণে কত, 12 দুগুণে 24, বাকি আছে কত ভাইয়া 4, 4 5 20, 12 একে 12, আছে কত 8, 4/8, 2/2 আসবে, 2/4, আচ্ছা 1/, কত আসবে, আরো ছোট হবে তো 4/8, 4/8 কে যদি আরো ছোট করা হয় ভাই, ডি নাম্বারটা 2/4, 2/4, আচ্ছা এটাকে যদি আরো ছোট করা হয়, আরো ছোট করা 2/4 আসবে, এটাকে আরো ছোট করা যায় 1/2 করা যায়, 1/2 আছে, 1/2 নাই, তাহলে 2/4 অ্যান্সার করতে হবে। বুঝছি কিনা ভাইয়া? আগে ভগ্নাংশ, আমার এখানে একটু অ্যামাউন্টের যোগ বিয়োগে ভুল ছিল। 4/, কত হবে, 4/2 অংশ, 4/1 অংশ, 4/2 অংশ, 4/1 অংশ। দেন আমরা কি করব, ভগ্নাংশর কোনাকুনি আর গুণ করব, এবার গুণ করে গুণফল বের করব। 4/8 আসছে, এটাকে ভেঙে ফেলবো, যেহেতু কমন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তার মানে 2/, কত আসবে, 4 আসবে। এখন অপশনে যদি 1/2 থাকতো, ওইটাকে অ্যান্সার করা লাগতো, যেহেতু আরো ছোট করা যাচ্ছে, আরো ছোট করা যাচ্ছে। এবার এটা অ্যান্সার করেন। 4 নাম্বার, ত্যাগ অনুপাত কত, প্রশ্ন দেখে এরপর অ্যান্সার করেন। 2 নাম্বার প্রশ্ন, ত্যাগ অনুপাত কত, সেম প্যাটার্ন, সেম ফর্মুলা, আর গুণ, ভগ্নাংশ তৈরি করব, ভগ্নাংশ তৈরি করে আর গুণ করে দিব, ভগ্নাংশ তৈরি করব, তৈরি করে আর গুণ করে দিব। এ নাম্বার 1/2, আচ্ছা এটা কোনটা, এরপর আচ্ছা 4 নাম্বারটা করেন, 4 নাম্বারটা করেন। 4 নাম্বার, 4 এর এ নাম্বার, 4 4 4, আচ্ছা 4 এর এ, 5/7, ওকে দেখা যাক। বাকিরা 4 নাম্বারটা করি, 4 নাম্বারটা করি, 4 নাম্বারটা, 4 নাম্বারটা একটু বুঝেন, একটু প্রশ্ন ভালো করে খেয়াল করেন। একই পড়া, একই জিনিস, চোখের দেখায় অনেক কিছু রঙিন লাগবে, কিন্তু সেটা রঙিন না। ভাইয়া ত্যাগ অনুপাতটা আর একটা বুঝিয়ে দেন, এটা বুঝিয়ে দিব, এটা বুঝিয়ে দিব, এটা বুঝাইলে হয়ে যাবে, এটা বুঝিয়ে দিবে, এটা বুঝাইলে হয়ে যাবে। এটার অ্যান্সার করেন আগে। প্রথম কথা ভাইয়া ভগ্নাংশ তৈরি করতে হবে, প্রথম কথা ভাইয়া ভগ্নাংশ তৈরি করতে হবে, ভগ্নাংশ তৈরি করে আর গুণ করে দিতে হবে, আর গুণ করে যেটা ফলাফল ওইটাই শেষ। বাকিদের অ্যান্সার কত, একজনে বলছে এই নাম্বারটা, একজনে বলছে এই নাম্বার, আরেকজনে বলছে ডি নাম্বার। তাহলে ভাই আমার প্রথম কাজ কি, ভাই আমার প্রথম কাজ ভগ্নাংশ তৈরি করে ফেলা। 7/5 কত আছে ভাই, 7/5 আছে, 7/5 12, 12/7, 12/5, 12/7, 12/5। অংশীদার কে ছিল, ক আর গ ছিল, অংশীদার কে ছিল, ক ছিল, গ ছিল। এখানে আমরা ভুলটা করব, খ কে নতুন অংশীদার হিসেবে আনছে, অনুপাত দাঁড়াইছে 5 3 2, অনুপাত দাঁড়াইছে কত 5 3 2। ভাইয়া ভালো করে খেয়াল করেন, কাকে আনছেন, খ কে আনছেন, আগে ছিল গ, ত্যাগ করবে কে, খ আনছে, তাহলে ত্যাগ করবে ভাইয়া ক আর গ, আপনাকে বের করছে ক আর গ, ক আর গ বের করতে বলছে। যারা ভুলে এটা অ্যান্সার করব, অ্যান্সার হবে না। তাহলে ভাইয়া এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, ভালো করে দেখেন মারুফ। তাহলে ভাই এখানে একটা কি করতে হবে, ভগ্নাংশ তৈরি করতে হবে, ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে 5 3 2 আসবে কত, 10 আসবে, 10। এখন ত্যাগ করবে কে ভাইয়া, ক ত্যাগ করবে আর গ ত্যাগ করবে, ক এর অংশ হচ্ছে 5, আর ভাইয়া গ এর অংশ কত, ভাইয়া গ এর অংশ হচ্ছে 2। তাহলে ভাইয়া 7 10 70, 5 12 কত, 5 12 60, 5 12 60, ওকে ভাইয়া 60 বসাইছে। এরপরে ভাইয়া 5 5 10 50, 12 দুগুণে 24, তাহলে ভাই এটার বিয়োগফল আসে কত, ভাই এটার বিয়োগফল আসে 10, এটার বিয়োগফল আসে কত ভাই 26, 10 ডিভাইডেড বাই 26, এটাকে আরো ভাঙলে 5 × 13, যেহেতু গ গ খ কে নিয়ে কাজ করা যাবে না, খ কে নিয়ে যারা কাজ করব তারাই অ্যান্সার ভুল করে চলে আসবে। 5 13 বুঝছে কিনা মারুফ, বুঝতে পারছে কিনা ভাইয়া, বুঝতে পারছে কিনা? ছোট কাজ, ভগ্নাংশ তৈরি করব, ওইটার ভগ্নাংশ তৈরি করব। এবার কার অংশ কত উপরে বসাই দিব, মাথার উপরে বসাই দিব, আর গুণ করে যেটা ফলাফল ওইটাই আমার রেজাল্ট, ওইটাই আমার রেজাল্ট। এবার আপনাকে লাভ অনুপাত বলুক,
ত্যাগ অনুপাত বলুক, যেটাই বলুক একই ফর্মুলা। ডি নাম্বারটা হবে। ভুলেও এই নাম্বার অ্যান্সার করা যাবে না। আমাকে বলছে ক আর গ এর ত্যাগ অনুপাত কত, আমি যদি ক্ষয়ের অংশ নিয়ে কাজ করি অ্যান্সার ভুল। এবার আপনাকে যদি লাভ অনুপাত বের করতে বলে আপনি একই কাজ করবেন, লাভ বললে আপনি একই কাজ করবেন, ত্যাগ বললে আপনি একই কাজ করবেন। এবার দেখি করে ফেলেন, 5 নাম্বারটা করে ফেলেন, লাভ অনুপাত কত, এর পরেরটা করে ফেলেন ত্যাগ অনুপাত কত। স্যার এখানে তো 10 26 আছে, তাহলে এটা আবার ভাঙবো কেন? কারণ 10 26 এটা কমন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, এটাকে 2 দ্বারা ভাগ করেন, 2 দ্বারা ভাগ করলে 10 কেও ছোট করা যাবে 5 কি দ্বারা, 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 5 আসবে, কমন সংখ্যা দ্বারা ভাগ করা গেছে। 26 কে 2 দ্বারা ভাগ করলে 13 আসবে, কমন সংখ্যা দ্বারা ভাগ করা গেছে। যখন আমার প্রত্যেকটা অনুপাতকে একটা সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যাবে ভাগ করব, কিন্তু যদি দেখবো দুইটাকে ভাগ করা যায় একটাকে ভাগ করা যায় না, আমি ছোট করতে পারবো না। পরীক্ষার হলে যত ছোট করা যাবে ওইটাকে অ্যান্সার হিসাবে নিবে, এবার লাভ অনুপাত বের করে ফেলেন, এরপর এটা বের করে ফেলেন। এবার বের করে কাজ শেষ, পড়ালেখার কিছু নাই, অংশীদারি ব্যবসা খতম, অংশীদারি ব্যবসা শেষ আমাদের। অংশীদারি ব্যবসা আমাদের এখানে শেষ। তাহলে ক খ 3 2 1, ওকে ঠিক আছে 3 2 1। এরপরে কি বলছে? গ চলে গেছে, বাকিটা আছে 4 অনুপাত 3, 4 অনুপাত 3 ক আর খ নিবে, তাহলে অনুপাত আসবে কত? 6 আসবে, 6 অনুপাত 3, 6 অনুপাত 2, 7 অনুপাত 4, 7 অনুপাত 3। কাটাকাটি কাজ শেষ, এটাও করব, কাটাকাটি কাজ শেষ। ওকে গালিবা সি নাম্বারটা আসছে, তো সি নাম্বারটা আসলে আমাদের অ্যান্সার কত? সি নাম্বারটা আসলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 অনুপাত 4, 3 অনুপাত 4। তাহলে ভাই এখানে আসছে কত ভাই? 6 অনুপাত 3, 6 অনুপাত 2 ইন্টু 7 অনুপাত 4, 7 অনুপাত 3। তাহলে ভাইয়া 3 7 কত ভাই? 3 7 21, 4 4 24, 24 21 আসছে ভাইয়া 3। এরপরে ভাইয়া 18 14 আসছে ভাইয়া 4, শেষ 3 অনুপাত 4, 3 অনুপাত 4। এবার কি বলছে? সমান অংশীদার বলছে, সমান অংশীদার। গ অবসর নিল, তাহলে অনুপাত দাঁড়াইছে কত? অনুপাত দাঁড়াইছে 3 অনুপাত 2। এবার সমান হিসাবে আপনি যেটা ধরেন ওইভাবে অ্যান্সার করতে পারবেন। সমান তার মানে ভাই কোনো কিছু উল্লেখ নাই, মানে 100%, 100% আপনি 10 ধরেন, 10 হলে তাহলে 5 5 করে হবে, 10 অনুপাত 5, 10 অনুপাত 5। এবার বাকিটা কাজ করে ফেলেন, কাজ করলে আপনার অ্যান্সার যেটা আসে সেটাই মিলে যাবে। খ এর লাভের অনুপাত কত? ক এর লাভের অনুপাত কত? 6 এর কত আসছে? 6 এর আসবে ডি নাম্বারটা, মানে 4 অনুপাত 1, 4 অনুপাত 1। তাহলে আমাদের অ্যান্সার এখানে শেষ, আমাদের অ্যান্সার এখানে শেষ। 6 এর কত আসবে? 6 ডি নাম্বারটা আসবে। এখানে আবার ভুল করা যাবে না ভাই, সমান বলে দিছে, কোনো কিছু উল্লেখ নাই, মানে ভাই 100%। তো 100 না ধরে আমি 10 ধরেও কাজ করতে পারি, তো 10 মানে 5 5 5 5 10 5 10 5। এবার এখানে আছে 5 5 3 5 2, 5 3 5 2, 5 3 5 2, শেষ। অংশীদারি ব্যবসা শেষ, আর পড়ানোর কিছু নাই। এগুলোই আসবে প্রশ্নের মধ্যে, এগুলোই আসবে পরীক্ষার মধ্যে। প্রিভিয়াস ইয়ার আজকে করে দেখেন, প্রিভিয়াস ইয়ার করে দেখেন, যা ম্যাথ আছে করে দেখেন, সবগুলো ইজি লাগবে আজকে, সবগুলো ইজি লাগবে, সবগুলা ইজি লাগবে। কারণ আমরা যেটা ধরতে পারতাম না, আমরা প্রশ্ন প্যাটার্ন জানতাম না, আমরা প্রশ্ন কি জিজ্ঞেস করে আমরা সেটা বের করতে জানতাম না। কারণ আমার পড়া সবগুলোই সেম, সব ইনফরমেশন সেম, কিন্তু আমার লাগবে কোনটা, কোনটা বাদ দিতে হবে। এটাই হচ্ছে অ্যাডমিশনের সবচেয়ে বড় বিষয়। প্রশ্ন অনেক বড়, আমাদের আচ্ছা 3 জন অংশীদার ছিল, 3 জন থাকলে তাহলে 3 3 3 যেভাবে ধরেন, সমান ধরলেও ধরতে পারেন, মানে যে কোনো একটা সংখ্যা ধরে কাজ করে ফেলবেন, অ্যান্সার মিলে যাবে। সমান যেহেতু আপনি যে কোনো একটা ধরে কাজ করে ফেলেন। আমরা 2 জন ভাবছিলাম, 2 জন ভাবি 10 ধরছিল, সমান হইলে আপনি 3 3 ধরেও করে ফেলতে পারেন। হ্যাঁ সমান বললে 1 1 1 যেটাই ধরেন মিলে যাবে, 1 1 1 করে, ঠিক আছে। 2 জন থাকলে 2 2 5 5 একই, যেটা আমার ভালো লাগে, বাট দিন শেষে কাটাকাটি করে অ্যান্সার কিন্তু ছোটটাই চলে আসবে।
বুঝতে পারছি কিনা? সো যেটা বলেছিলাম সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নের মধ্যে আমাকে অনেক কিছুই দিবে, প্রশ্নের মধ্যে আমার অনেক ইনফরমেশন থাকবে, কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ কোনটা, আমাকে কোনটা বের করতে বলছে আমার আগে সেটা লাগবে। প্রশ্ন অনেক বড় থাকবে, প্রশ্ন আপনি তো আপনাকে এটা আমি আগেও বলছি, যে ভাইয়া অ্যাডমিশনের যে প্রশ্নগুলা বা প্রশ্নগুলো অ্যাটলিস্ট কয় লাইন ভাইয়া, 4 থেকে 5 লাইন, 3 থেকে 4 লাইন করে থাকবে। এখন ভাইয়া আপনি কি করেন, বা আপনি যদি শুরু থেকে একবার পড়েন, শুরু থেকে পরে আপনি শেষে আসছেন, শেষে আসি দেখছেন যে আপনাকে প্রশ্ন অ্যান্সার করতে বলছে এটা, যে ভাইয়া আমাকে এটা বের করতে বলছে। যখন আপনি একবার পরে আসছেন, নিচে আসছেন, আসার পরে দেখছেন যে এটা বের করতে হবে, আপনি আবার শুরু থেকে পড়া শুরু করবেন পুরোটা, কোন ইনফরমেশন লাগবে কোনটা লাগবে না। এই জন্য আপনাকে সময় বাঁচানোর জন্য আপনি কি করবেন, সবার আগে নিচের অংশটা পড়ে ফেলবেন, প্রশ্ন উপরে পড়া লাগবে না, নিচে চলে যাবেন যে ভাই আমাকে উত্তর বের করতে বলছে কোনটা, এবার আমার যেটা বের করতে হবে আমি শুধুমাত্র প্রশ্ন থেকে ওই ইনফরমেশন গুলো নিব, বাকিগুলো আমার লাগবে না। তারা আপনার সাথে এই ট্রিক্সটা অ্যাডমিশনে খেলে, কারণ আপনার প্রত্যেকটা এমসিকিউ অ্যান্সার করতে হবে কত পার্সেন্ট, 30 থেকে 35 থেকে 40 সেকেন্ডের মধ্যে, কারণ আপনাকে 60 মিনিটের মধ্যে 100টা দাগাইতে হবে, 60 মিনিটের মধ্যে 100টা, বা 45 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে 60টা এমসিকিউ দাগাইতে হবে। সো আমার হাতে প্রত্যেকটা এমসিকিউ যেন আমরা সেকেন্ড আকারে সময় পাবো, সেটার জন্য তারা অনেকগুলো তথ্য দিয়ে দিবে, অনেকগুলো ইরিলিভেন্ট অপ্রাসঙ্গিক তথ্য দিবে, যাতে আপনি পরে সময় নষ্ট করেন, কিন্তু ওইখানে আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আমি আগে প্রশ্ন পড়ে ফেলবো যে আমার কি লাগবে, এবার আমার যা লাগবে আমি তা নিব, বাকিগুলো আমার জন্য লাগবে না, শেষ। কিন্তু আমি যদি শুরু থেকে পড়ি, একবার পড়বো আবার খুঁজতে যাব, সময় এখানে শেষ। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। এখন ক্লিয়ার হয়েছে আপনার ভাই, ম্যাথ আর প্রবলেম হয় না, বুঝাইছি। সোমা তোমাদেরকে আমি কয়বার, 3বার পড়াইছি, র্যাপস কোর্স ওইটাতে পড়াইছে, আবার এই কোর্সে পড়াইছে, এখন আবার এগুলো ফ্রি দিচ্ছে, 3-4 বার করে অনেকবার পড়ানো হয়ে গেছে, 3-4 বার করে অনেকবার পড়ানো হয়েছে। সো যেহেতু সেকেন্ড টাইমাররা রাবির পরীক্ষা দিবা, তো রাবির আগে আরো অ্যাটলিস্ট আমার থেকে আরো 2বার পাবা। স্যার কি লাগে, আর তো কিছু লাগে না। আমি যেহেতু গ্রুপ সাবজেক্ট পড়াই, গ্রুপ সাবজেক্টে হচ্ছে ভাইয়া ঢাবিতে পরীক্ষা দেন 60 মার্ক, ফার্স্ট টাইমার যারা 60 মার্ক। এখন আমাদের যেহেতু সেকেন্ড টাইমার ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, সেকেন্ড টাইমে পরবর্তী টাইম হচ্ছে রাবি আর কুবি। এখন কুমিল্লাতে 60 মার্ক হচ্ছে গ্রুপ সাবজেক্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, মার্কেটিং ফাইন্যান্স নাই। আবার রাবিতে 65 মার্ক হচ্ছে গ্রুপ সাবজেক্ট। তো গ্রুপ সাবজেক্ট যে ভালো করবে, জাস্ট গ্রুপ সাবজেক্টে 60 মার্কের মধ্যে, কুমিল্লাতে 60 মার্কের মধ্যে আপনি কত আনবেন, 48 প্লাস আনেন ইজিলি, বাকিগুলোতে মার্ক আসলে আপনি সিট পাই গেছেন। 65 মার্ক আপনি অ্যাটলিস্ট কত আনবেন, 52 প্লাস আনেন, শেষ। তো সব পড়া থেকেই থাকবে, জাস্ট পরীক্ষার হলে ঠান্ডা মাথায় একটু কাজে লাগাইলে দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ভুলেও প্রেশার নেওয়া যাবে না। আর সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইম যে ভুলগুলো করছি পরীক্ষার হলে, ওই ভুলগুলো করা যাবে না। এই যে এখানে যে ভুল একটা বললাম, এই ভুলগুলো আমরা করি, এগুলা করা যাবে না। তো অনেকভাবে সতর্ক থেকে যাতে এইবার কাজে লাগাইতে পারেন, এটা হচ্ছে মূল কথা। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, না করলে আমাদের এতটুকুতে ক্লাস শেষ। বেচের ক্লাস আবার আগামীকাল আমরা ম্যানেজমেন্ট শেষ করে দিব। ম্যানেজমেন্ট শেষ করলে আমাদের অ্যাকাউন্টিংও শেষ, ম্যানেজমেন্টও শেষ। আর ফার্স্ট টাইমারদের জন্য আমরা মার্কেটিং এবং ফাইন্যান্সের কিছু ক্লাস নিব। দেন আমাদের আপাতত ঢাবির আগে শেষ, এবার বাকি ক্লাস আমাদের রাবির পরে বলতে ঢাবির পরে। ওকে ঠিক আছে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আর যেগুলা বলছি সেগুলো ভালো করে মাথায় রাখেন, যদি বুঝতে সমস্যা হয় আবার ক্লাস দেখেন, আবার দেখে আবার সমাধান করেন, এটাই হচ্ছে বিষয়। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।